গল্প কাটা কম্পাস। লেখনীতে আরশিয়া জান্নাত। সূচনা পর্ব। দেখুন, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। এই বিয়েতে আমার মতো ছিল না, বলতে গেলে অনেকটা বাধ্য হয়েই আমি আপনাকে বিয়ে করেছি। এই বিয়ে আমি মানি না। আপনি আমার কাছে সামাজিকভাবে স্ত্রীর মর্যাদা পেলেও ব্যক্তিগতভাবে সেটা পাবেন না। কথাগুলো বলেই শ্বাস ফেলল জাওয়াদ। তার কথা শুনে ঘোমটা তুলে রাগী দৃষ্টিতে তাকালো আরওয়া। রূঢ় কণ্ঠে বলে উঠল, আপনি আমার সঙ্গে রসিকতা করছেন? এই যুগে এসে আদিম যুগের কিচ্ছা শোনাচ্ছেন? এখন জোর করে মেয়েদেরই বিয়ে হয় না, আর আপনার মতো ধামরা লোকের বিয়ে হয়ে গেল। এটা বললেই আমি বিশ্বাস করব? বিশ্বাস করা না করা আপনার বিষয়। আমি আমার কথা জানিয়ে রাখলাম, ব্যাস। আপনার ঘোড়ার ডিমের মনগড়া কথা শুনতে আমার বই গেছে। আপনার এটা মানতে সমস্যা হলে বলে দিন, ডিভোর্স দিয়ে দিব। এই বিয়েটা এমনিতেও বেশিদিন টেকার কথা না। ওয়েট এ মিনিট। আপনার মাথায় কি সমস্যা আছে? আমার বাবা এত টাকা খরচা করে অনুষ্ঠান করল, আপনার বাড়ির শখানেক বরযাত্রী খাওয়ালো, আর আমি আপনার মতো আহাম্মকের কথা শুনে সেসব জলে ভাসিয়ে দিব? তাছাড়া বিয়ের মাত্র কয়েক ঘন্টায় ডিভোর্স দেওয়ার মুরদ যার আছে, সে কবুল বলতে অস্বীকার করার মুরদ রাখেনি কেন? আপনি হাইপার হয়ে গেছেন। আপনাকে দেখে যতটা নম্রভদ্র মনে হয়েছিল, আপনার ব্যবহার ততটাই খারাপ। হাহাহা, আপনি বোধহয় বাংলা সিনেমা বেশি দেখতেন, তাই ভেবেছেন রাজ্জাকের মতো এসে বলবেন এই বিয়ে আমি মানি না, আর আমি নম্রভদ্র শাবানার মতো চুপচাপ সেটা মেনে নিয়ে মনের দুঃখে গান গাইব, আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই। সরি। ইউ শুড বি সরি। আপনার সঙ্গে কথা বলাই ভুল আসলে। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? যেখানেই যাচ্ছি আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। আলবাত বাধ্য। এই ঘর ছেড়ে এক পাও যদি এগোন, আমি চিৎকার করে পুরো বাড়ির লোক একত্রিত করব। আমার গলা সম্পর্কে আপনার আইডিয়া নেই, প্যারেড কমান্ডার হিসেবে 3 বার মেডেল জিতেছি। জাওয়াদ দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। ঘরভর্তি মেহমানদের সামনে মানসম্মান নষ্ট করার দুঃসাহস ওর নেই। তাছাড়া ওর দাদা সাহেব যদি জানতে পারে, ওকে আস্ত রাখবে না। তাই সে চুপচাপ চেয়ারে বসে পড়ল। আরওয়া চারদিকে চেয়ে বলল, আহারে, স্টার জলসার মতো এ ঘরে সোফা নেই যে বেচারা ঘুমাবে। ইস, আগেই বুদ্ধি করে সেটা জোগাড় রাখতেন, কি যে করেন না আপনি। জাওয়াদ অগ্নিদৃষ্টিতে তার দিকে তাকাল। আরওয়া সেটা তোয়াক্কাই করল না। বিছানা ছেড়ে উঠে ড্রেসিং টেবিলের সামনে বসে গয়না খুলতে খুলতে বলল, দাদিজান অযথাই কত কি শিখিয়ে দিল। সে যদি জানত তার নাতজামাই বাসরঘরে ঢুকে সালাম দেওয়ার বদলে বিয়ে মানি না বলবে, তবে হয়তো অন্য কিছু শিখিয়ে দিত। আহা, এত টাকার মেকআপ ওয়েস্ট গেল। জাওয়াদ মনে মনে ভাবতে লাগল, এই মেয়ে এত হিসাবী, সবকিছু টাকা দিয়ে হিসাব করছে। এ কেমন মেয়ে রে বাবা। এবার বলি তাদের পরিচয়টা। ফারাজ খন্দকার জাওয়াদ পেশায় একজন ব্যবসায়ী। ফ্যামিলি বিজনেসে তার মোটেও আগ্রহ না থাকলেও দাদার আদেশে জয়েন করেছে বছরখানেক আগে। 2 ভাই আর 1 বোনের মধ্যে জাওয়াদ বড়। বড় ছেলেমেয়েরা স্বভাবতই বোকা হয়। তার উপর কড়া শাসন পেলে তো কথাই নেই। জাওয়াদের দাদা জোবায়ের খন্দকার বেশ রাগী ও বিচক্ষণ মানুষ। তার কথার বাইরে কথা বলবে এমন কেউ এই পরিবারে নেই। তিনি যদি বলেন সূর্য পশ্চিম দিকে উঠে, সবাইকে সেটাই মানতে হবে। উনার 3 ছেলে আর 2 মেয়ের মধ্যে জাওয়াদের বাবা জহির রায়হান ঠিক তার উল্টো চরিত্রের। হাসি খুশি প্রাণবন্ত লোকটা কিভাবে এমন বদমেজাজি লোকের ছেলে হলো, এ নিয়ে জাওয়াদের মতো অনেকের মনে প্রশ্ন। তবে এমন একগুঁয়ে দাদার নাতি হবার সাইড ইফেক্ট হলো নিজের মতামত রাখা তো দূর, মতামত ভাবাটাও ওদের কাছে দুঃসাহসিকতা।
যে ছেলের জীবনের প্রতিটি পদক্ষেপে দাদার মতের বাইরে কিছুই ঘটেনি, তার বিয়েটা নিজের মর্জিতে হবে এ ভাবা বিলাসিতা বই কিছুই না। তবুও সে চেষ্টা করেছিল বিয়ের আগে একবার হলেও কথাটা পাত্রীর কানে তুলতে। কিন্তু নড়বড়ে আত্মবিশ্বাস নিয়ে সেটা আর হয়ে ওঠেনি। বহু কষ্টে যা একটু প্রকাশ করল আরওয়ার রিয়েকশন দেখে ভেতরটা ভীষণ তেতো হয়ে উঠল বটে। না, এই জীবনে ও আর সুখী হবে না। আয়েশা সিদ্দিকা আরওয়া বাবা মায়ের অতি আদরের সন্তান। সে বেশ চঞ্চল ও স্বাধীনচেতা মেয়ে। পড়াশোনা থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে সে নিজের মর্জিমতন চলেছে। জীবনটা তার কাছে একটা এক্সপেরিমেন্ট ব্যতীত কিছুই না। এই জীবনকে অযথা ওয়েস্ট করার মানেই হয় না। সে চায় জীবনটা উপভোগ করতে, অ্যাডভেঞ্চারিং ঘটনায় মুখরিত রাখতে। তার দাদিজান করিমুন্নেসা নাতনির উচ্ছ্বাসিত জোয়ারে লাগাম টানতেই বিয়ের ব্যবস্থা করেন। এতে অবশ্য তার দ্বিমত ছিল না। বিয়ে মানে আরেক অ্যাডভেঞ্চারিং ঘটনা। এর প্রতিটি পড়তে পড়তে আছে রোমহর্ষক ঘটনাবলী। তাই অনেক উৎসাহ নিয়েই সে বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হয়েছে। বিয়ের ভারী সাজ ঘষেমেজে তুলে লাগেজ থেকে কাপড় বের করে আরওয়া ওয়াশরুমে গেল ড্রেস চেঞ্জ করতে। বেরিয়ে দেখে জাওয়াদ সেই আগের মতোই হেড ডাউন করে চেয়ারে বসে আছে। আরওয়া তুড়ি বাজিয়ে বলল, ও হ্যালো, সারা রাত এভাবে বসে ঘুমানোর প্ল্যান করেছেন নাকি? জাওয়াদ মাথা তুলে বলল, আপনার সমস্যা কি? আপনার কাজ আপনি করুন না, আমাকে অযথা বিরক্ত করছেন কেন? ওমা, আপনাকে বিরক্ত করব না তো কাকে করব? 10টা না 5টা না একটা মাত্র স্বামী। দেখুন মিস আরওয়া, আপনি অযথাই এসব করছেন, জোর করে কিছু হয় না। আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আমার মনে আপনার জন্য কোনো অনুভূতি নেই। আপনাকে আমি নিজের স্ত্রী ভাবতে পারছি না। কেন পারছেন না? আপনি কি পুরুষ নন নাকি মনে মনে নিজেকে শরীফা ভাবেন? মানে কি? আমি কখন বললাম আমি পুরুষ নই? না মানে বিয়ের রাতে এমন সুন্দরী বউকে যে উপেক্ষা করে সে হয় মহাপুরুষ না হয় নাপুরুষ। আই মিন হি। স্টপ ইট। আপনার মাইন্ড এত চিপ, মাই গড। উফ, কান গেল আমার। আরে মিয়া, চিল্লাইয়া কি মার্কেট ফাউন যাইব? খামোখা চিল্লাইয়েন না তো। আপনি ঘুমাতে যান তো। আপনার সঙ্গে কথা বলে আমার মাথা ব্যথা করতেছে। অসহ্যকর। আরওয়া হাই তুলে তাচ্ছিল্যের সুরে বলল, মাথা ব্যথা তো করবেই। যেসব আজেবাজে বুদ্ধি নিয়ে ঘুরেন ব্রেইন বেচারা হাইপার না হয়ে থাকবে কিভাবে? জাওয়াদ ক্রূর দৃষ্টিতে তার দিকে তাকাল। যেন সে পারলে চোখ দিয়েই এই মেয়েকে ভস্ম করে দিবে। আরওয়া চেয়ার টেনে বসে কৌতূহলী গলায় বলল, আচ্ছা একটা কথা বলুন, আপনার লাভ অ্যাফেয়ার আছে? বিয়ে মানতে অস্বীকৃতি জানাচ্ছেন কেন? আমি আমার ব্যক্তিগত কথা শেয়ার করতে পছন্দ করি না। আরে বাস, আপনি দেখি ভালোই বেকুব। বিয়ে মানে বোঝেন নাকি আন্দাজে কবুল বলেই খালাস? আমাকে যদি না বলেন আমি বুঝব কিভাবে? আপনি আমাকে সেই কখন থেকে যাতা বলছেন? আপনার কি মিনিমাম ভদ্রতা জানা নেই? জানা তো অনেক কিছুই ছিল। আপনার বেলা সেসব প্রয়োগ করা ওয়েস্ট ছাড়া কিছুই না। এমনিতেই আমার অনেক অপচয় হয়ে গেছে, আর খরচ করতে সাহস পাচ্ছি না। জাওয়াদ উঠে বলল, ওকে ফাইন। আপনার যা ইচ্ছে করুন, হু কেয়ার্স। আরওয়া বিছানায় সাজানো ফুলগুলোর দিকে চেয়ে আফসোস করে বলল, আহারে আমার বিয়ের ফুলগুলো। পরদিন সকালে নাস্তা খাওয়ার পর জোবায়ের সাহেব বাজার থেকে বিশাল বড় একটা রুই মাছ কিনে আনলেন। রেওয়াজ অনুযায়ী নতুন বউকে এই মাছ কাটতে হবে। আরওয়া বড় বড় চোখ করে মাছটার দিকে তাকিয়ে আছে দেখে তার দাদিশাশুড়ি সালমা বেগম বললেন, নাতবউ মাছ দেইখা ডরাইছ? ভয় পাইও না, তুমি খালি মাছর মুড়োডা কুটভা, তোমার শাশুড়ি তোমারে সাহায্য করব। আরওয়া মনে মনে বলল, এই মাছ কুটতে গেলে বটি না ভাঙলেই হয়। এত বড় মাছ আমি আলগাবো কেমনে? ওর অবস্থা দেখে জাওয়াদের ঠোঁটের কোণে পৈশাচিক হাসি ফুটে উঠল।
একদম ঠিক হয়েছে, এবার মাছ কুটতে না পেরে লজ্জায় পড়ুক ঝগড়ুটেটা। সবার সামনে ভালোই জব্দ হবে। আরোয়া জাওয়াদের চেহারা দেখে রাগে গাটা জ্বলে গেল। এই বেটা নিশ্চয়ই মনে মনে ভীষণ খুশি হয়েছে। কোনো ব্যাপার না মনু, আমিও তোমারে দেখাবো আরোয়া কোন চিজ। মাছ কাটা কোনো ব্যাপার হলো। শাড়ি সামলে মাছ কুটতে বসতেই সবাই তাকে ঘিরে দাঁড়াল। এদের মধ্যে কেউ কেউ ফোনে ভিডিও করতে শুরু করেছে। আরোয়া মনে মনে দোয়াদুরুদ পড়ে মাছটা 2 হাতে তুলল। দাদাশ্বশুরের দিকে তাকিয়ে মনে মনে বলল, বাজারে সবচেয়ে বড় মাছটাই আপনার আনতে হলো দাদা সাহেব। তারপর সেটা ধীরে ধীরে কাটা শেষ করল শাশুড়ির সাহায্যে। সবাই বেশ হই হুল্লোড় করে পরিবেশটা উৎসবমুখর করে তুলেছে। আরোয়া বিজয়ের হাসি দিয়ে মাছ কুটে উঠল। জাওয়াদ মুখ পাংশু করে সরে গেল। ছাদের কিনারায় দাঁড়িয়ে জাওয়াদ দূরের আকাশের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। এই মুহূর্তে তার বাসায় থাকতে অসহ্য লাগছে, অফিসে যাবে সেই পথও নেই। বিয়ে উপলক্ষে 1 সপ্তাহ তার অফিস যাওয়া বন্ধ। গতকাল রাতে চেয়ারে বসে ঘুমানোর ফলে ঘাড় আর পিঠ খুব ব্যথা করছে। হঠাৎ তার কাঁধে হাত রেখে বড় চাচার ছেলে নাহিয়ান বলল, কি রে, এখানে একা দাঁড়িয়ে কি করছিস? এমনি হাওয়া খেতে এসেছি। তোর আজ ডিউটি নেই? আজ নাইটে ডিউটি পড়েছে, আপাতত ওটি না পড়লে হসপিটাল গিয়ে কাজ নেই। ওহ, হানিমুনে কোথায় যাবি ঠিক করলি কিছু? না, তুই না আসলেই নিরামিষ। ছুটি আছে যখন এখনই ঘুরে আয়। তোর যে বর্ণচোরা স্বভাব, পড়ে দাদাসাহেব থেকে ছুটি নিতেও পারবি না, যেতেও পারবি না কোথাও। না গেলেও আফসোস হবে না। আমি বুঝি না হানিমুনে যাওয়ার দরকার কি। সবাই অযথাই একটা ট্রেন্ড বানিয়ে ফেলেছে। কি বলস তুই এগুলা? এমন জনবসতিতে মনমতো রোমাঞ্চ করা যায়? সময়ের কাজ সময়ে করতে হয় বুঝলি। এখন নতুন নতুন বিয়ে হয়েছে, একে অপরের যত কাছে থাকবি ততই তো জানবি চিনবি। সম্পর্কের ভিত মজবুত হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মেয়েরা এসব অনেক পছন্দ করে। এরেঞ্জ ম্যারেজের এসবই তো মজা। জাওয়াদ দীর্ঘশ্বাস ফেলে বলল, নাহিয়ান, তোর কি মনে হয় না বিয়ে ব্যাপারটা যতটা ফ্যান্টাস্টিক মনে হয় অতটাও ফ্যান্টাস্টিক নয়? বেশি চিন্তাভাবনা করা ঠিক না। লাইফ লিড করতে হয় জিরো এক্সপেকটেশন রেখে। যা স্বভাবত করণীয় তাই করে যা। জীবনচক্র যেমন চলে তুইও সেভাবেই চলবি। এখানে প্রশ্নবিদ্ধ করাটা মস্তিষ্কের চাপ সৃষ্টি ছাড়া কিছুই নয়। বিয়ে করার প্রয়োজন আছে, হোক সেটা শারীরিক কি মানসিক। প্রয়োজনীয়তা অস্বীকার করার উপায় নেই। এখন তুই যদি ভাবিস এটা আহামরি কিছু নয়, তবে বলবো সেটা ভুল ভাবনা। এটা আহামরির চেয়েও ডেঞ্জারাস। জাওয়াদ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো নাহিয়ানের দিকে। নাহিয়ান চোখ টিপে বলল, এখানে যেমন বউয়ের মেজাজ খারাপ করা যন্ত্রণা আছে, তেমনি ঘাম ঝরানো সুখও আছে। জাওয়াদ বিব্রত বোধ করল। প্রসঙ্গ পাল্টে বলল, চল নিচে যাই। চা খাওয়ার তেষ্টা পেয়েছে। নাহিয়ান শয়তানি মার্কা হাসি দিয়ে ওর পিঠে কিল বসিয়ে বলল, বললেই চলে, বউকে দেখার তেষ্টা পেয়েছে। হে হে হে। জাওয়াদ আর কথা বাড়াল না। এই ছেলের যেই মুখ, আবার কি কথা বেফাঁস বলে ফেলবে ভরসা নেই। নিচে ফিরতেই নাহিয়ান বলল, মেজোআম্মু চা কি পাবো এখন? নাহিয়ানের স্ত্রী সাবা বলল, বাসায় থাকলেই একটু পরপর চায়ের আবদার করতে হয়। এমনিতেই চুলার ধার থেকে সরার ফুরসত পাই না, তার উপর চায়ের আবদার। আহা সাবা, এভাবে বলিস না। ছেলেটা কি সবসময় বাসায় থাকে? যখন থাকে একটু আবদার করে আর কি। নাহিয়ান হেসে বলল, এজন্য তোমাকে এত ভালোবাসি মেজোআম্মু। তুমি না থাকলে আমার যে কি হতো ভাবতেই আঁতকে উঠি, যে জল্লাদ জুটেছে কপালে। এই কি বললে তুমি আমি জল্লাদ? আমি কখন বললাম তুমি জল্লাদ? এখন কি বললে তাহলে?
তোমার নাম উল্লেখ করেছি নাকি? আমাকে কি তোমার বোকা মনে হয়? কাকে উদ্দেশ্য করেছ যে কেউ বুঝতে পারবে? আহা, তোরা থামবি। এই নাহিয়ান, যা তো যা এখান থেকে। আমি চা করে পাঠিয়ে দিচ্ছি, তবুও থামো তোরা। জাওয়াদ সোফায় বসে তাদের খুনসুটি শুনছিল। এ বাসায় এসব নিত্য ঘটনা। নাহিয়ানের কাজই হচ্ছে সারাক্ষণ ওর বউকে খোঁচানো। যতক্ষণ বাসায় থাকে একটু পরপর সাবাকে খ্যাপাবে আর হেহে করে হাসবে। জাওয়াদ ভেবে পায় না এসব বাচ্চামির মানে কি। এত বড় ডাক্তার হয়ে ঘরে এমন খোঁচাখুচি করা মানায়? অবশ্য এই বাসার সবার কর্মকাণ্ডই জাওয়াদের কাছে অহেতুক মনে হয়। এই সবের মাঝে নতুন আরেকজন এসেছে, বোঝাই যাচ্ছে নয়া পাগলের আমদানি ঘটেছে। জাওয়াদ চারদিকে চোখ বুলিয়ে দেখল, না, আপাতত আশেপাশে তাকে দেখা যাচ্ছে না। ভালোই হয়েছে। এই নিন আপনার চা। আরওয়ার গলা শুনে চমকে উঠল জাওয়াদ। কথায় বলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। জাওয়াদ চেহারায় গাম্ভীর্য ফুটিয়ে চায়ের কাপ নিতে হাত বাড়াল। আরওয়া হাত সরিয়ে বলল, এমন মুখ ভার করে নিলে তো দিব না। জাওয়াদ কাটকাট গলায় বলল, আমি তো আপনাকে চা দিতে বলিনি। বাসায় আরও অনেকে আছে, তাদের কেউ দিয়ে দিবে। বেশ, তবে তাদের অপেক্ষা করুন। বলেই আরওয়া আয়েশ করে বসে চায় চুমুক দিল। এই নতুন ভাবি তুমি এখানে, আর আমি তোমাকে পুরো বাড়ি খুঁজে ফেলেছি। তাড়াতাড়ি চলো আমার সাথে। কোথায় যেতে হবে বলবে তো? আরে আমরা সবাই গানের আসর বসিয়েছি, চলো না। আরওয়াকে নিয়ে পাপিয়া চলে গেল। জাওয়াদ হাফ ছেড়ে বাঁচল। দোতলার ঘরে সব মেয়েরা জড়ো হয়েছে। সেখানে মুড়ি, চানাচুর মাখা, চিপস, নুডলস সহ নানারকম নাস্তার বন্দোবস্ত করা। আরওয়াকে দেখে কুহু বলল, ভাবি তাড়াতাড়ি এসো। তোমার অপেক্ষাতেই ছিলাম আমরা। নে এবার গানের কলি শুরু কর। সবাইকে দুই দলে ভাগ করে দিয়ে চলল গানের লড়াই। দুটো মেয়ে একসঙ্গে হলেই হাসির শব্দে টেকা যায় না, আর সেখানে 2025 জন মেয়ের আসর বসেছে। হাসিগানের শব্দে দোতলার ঘরটা মুখিয়ে উঠেছিল। কিন্তু যেই খবর এলো দাদা সাহেবের গাড়ি ঢুকেছে, অমনি সব কোলাহল বন্ধ। সবাই এমনভাবে মুখ বন্ধ করেছে যেন এই ঘরে কেউই নেই। আরওয়া ভীষণ অবাক হলো এমন কাণ্ড দেখে। একটু আগেই যাদের শোরগোলে মাথা ছিঁড়ে যাচ্ছিল তারা সবাই এমন চুপ হয়ে গেল। আরওয়া ফিসফিস করে বলল, কি ব্যাপার বলো তো, সবাই এমন চুপ হয়ে গেল কেন? পাপিয়া আরও ধীর গলায় বলল, দাদা সাহেব বলেন মেয়েদের গলার স্বর ঘরের বাইরে যাওয়া ঠিক না। তাই সবাই চুপ হয়ে গেছে। তোমরা সবাই উনাকে অনেক ভয় পাও, তাই না? হুম, অনেক। আরওয়ার শাশুড়ি কোকেয়া বেগম এসে বলল, বৌমা একটু এসো তো আমার সঙ্গে। আরওয়া শাশুড়ির পেছনে পেছনে গেল। কোকেয়া তাকে নিজের ঘরে নিয়ে বলল, কাল তো তোমাদের বৌভাত। এই শাড়ি গয়নাগুলো কালকের জন্য। আচ্ছা। তোমার কোনো অসুবিধা হলে আমাকে বলবে। এখন তুমিও এই পরিবারের সদস্য। তোমার প্রতি আমাদের যেমন দায়িত্ব কর্তব্য আছে তোমারও আছে। তুমি এখন আর কেবল মেয়ে নও, এই বাড়ির বউ। তোমার উপর অনেক দায়িত্ব আসবে, সেসব তোমাকে সঠিকভাবে পালন করতে হবে। জানো তো তোমার শ্বশুররা 3 ভাই 2 বোন। বড় ভাইজান ইতালি থাকেন। উনি বিয়েতে আসতে পারেননি। পরে সময় করে আসবেন হয়তো। ছোট ভাই চাকরিসূত্রে তার পরিবার সমেত চট্টগ্রাম থাকেন। দেখা যায় সারা বছর এই বাড়ি ফাঁকাই থাকে, এক একজন এক এক কাজে এক এক জায়গায় থাকে। এখন এত মানুষ দেখে ঘাবড়ে যেও না যেন। না না মা, মানুষ দেখে আমার অভ্যাস আছে। আপনি চিন্তা করবেন না। আমি এসবে অস্বস্তি বোধ করছি না। তাহলে তো ভালোই। কিছুক্ষণ নীরব থেকে কোকেয়া বেগম বললেন, বৌমা একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করো না? জি মা, করুন। তিনি খানিকটা ইতস্তত বোধ করে বললেন, ফারাজ তোমার সঙ্গে কথা বলেছিল তো?
আসলে ও সচরাচর কথা বলে না, তাই জিজ্ঞাসা করলাম। একটু অন্তর্মুখী স্বভাবের ছেলে তো। কথা একদমই বলেননি তা নয়, তবে যা বলেছেন তার চেয়ে না বলাই শ্রেয় ছিল। যেমন যেমন ধরুন একটা দরজা বহুক্ষণ যাবৎ বন্ধ ছিল। আমরা অধীর আগ্রহ নিয়ে দরজাটা খোলার অপেক্ষা করলাম, কিন্তু যখন দরজা খুলল ভেতরের দিকে পরখ করে মনে হলো দরজা বন্ধ থাকাই ভালো ছিল। সেটা তো বুঝেছি, কিন্তু তুমি এমনটা বললে কেন? ও কি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে? না, উনি বোধহয় কথা বলতে পছন্দ করেন না, তাই বললাম আর কি। প্রথম প্রথম মানিয়ে নিতে সময় লাগবে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আচ্ছা। রাতের খাওয়া শেষে জাওয়াদ রুমে ঢুকতেই দেখে আরওয়া চেয়ারে বসে টেবিলের উপর কী সব লিখছে। জাওয়াদ ওয়াশরুমে ঢুকে ভাবতে লাগল কিভাবে আরওয়াকে ইগনোর করে রাতে শান্তিতে বিছানায় ঘুমানো যায়। এই মেয়েকে ভরসা করার সাহস তার হচ্ছে না, আবার চেয়ারে বসে ঘুমানোও সম্ভব না। বাসায় অনেক গেস্ট থাকায় এক্সট্রা তোশক বালিশও বুক হয়ে আছে, তাই হাতে আর কোনো অপশন নেই। জাওয়াদ মনে মনে ভাবল, ওর বাড়ি, ওর বিছানা, ও ঘুমাতেই পারে, ওকে বাধা দিবে কে? কিন্তু পরক্ষণেই মনে হয় আরওয়া যদি ঘুমের মধ্যে কিছু করে বসে না, না ও ওরকম মেয়ে না হয়তো। আমি অযথাই ভয় পাচ্ছি। মনকে অনেক রকম সান্ত্বনা দিয়ে অবশেষে সে বের হল। বিছানার দিকে এগোতেই আরওয়া বলল, ডান পাশে শুবেন, আমি বাপাস ছাড়া শুতে পারি না। আমি বাপাসে শুয়ে অভ্যস্ত। অভ্যাস বদলান। আমি আপনার বাসায় এসেছি, হাজবেন্ড হিসেবে আমার সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব আপনার, তাই না? আপনার বাসায় আপনি কন্যা হিসেবে এমন অনেক কিছুই করেছেন যা শ্বশুরবাড়িতে করা যায় না। বিয়ের পর অনেক কিছুই বদলাতে হয়, কম্প্রোমাইজ করতে হয়। বিয়ে কি আমি একা করেছি? আপনি করেননি। কম্প্রোমাইজ আমি একা করব কেন? আপনিও করুন না। করছি না বলছেন। আমার রুমে আমি আমার ছোট ভাইকে পর্যন্ত থাকতে এলাও করি না, সেখানে আপনি আছেন। এটা কি আমার কম্প্রোমাইজ নয়? ওমা, আপনার বিয়ে করা বউ আপনার ঘরে থাকবে না তো কই থাকবে? এমনভাবে বলছেন যেন এ ঘরে থাকতে দিয়ে বড় উপকার করেছেন। আমি বলিনি উপকার করেছি, বলতে চাইছি এটা আমার জন্য কম্প্রোমাইজই। যেটায় আমি অভ্যস্ত না সেটায় মানিয়ে নিচ্ছি। তবে আপনি কেন পাশ বদল করতে পারবেন না? এহহ, আমি আমার আরামের বিছানা ছেড়ে অন্য একজনের বিছানায় ঘুমাতে এসেছি, এটা কম মনে হয় আপনার? আপনি কেবল একজনকে জায়গা দিলেন, আর আমি পুরো জায়গাটাই দিয়ে এসেছি। আমার তুলনায় আপনারটা খুব কম বুঝলেন। বেশ তো, এত কিছু যখন বদলে এসেছেন আপনি তো গ্রেট। এই সামান্য ডান বাম নিয়ে আপনার বিশেষ আপত্তি হবার কথা নয়। গুড নাইট, হ্যাভ এ ব্যাড ড্রিমস। আরওয়া হা হয়ে চেয়ে রইল। জাওয়াদ বা পাশে শুয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আহ, এক রাতে তার পিঠ গেল। নিজের বিছানার চেয়ে আরামদায়ক স্থান এই পৃথিবীতে আর কোথাও নেই। চোখে মুখে পানির উপস্থিতি টের পেতেই লাফ দিয়ে উঠল জাওয়াদ। সামনে তাকিয়ে দেখে আরওয়া লাল বালতি হাতে দাঁড়িয়ে আছে। কাঁচা ঘুম ভাঙায় জাওয়াদ একটু সময় নিল পরিস্থিতি বুঝতে। তারপর নিজের গায়ের দিকে তাকিয়ে বুঝল আরওয়া তার গায়ে পুরো বালতির পানিটা ঢেলেছে। রাগে ওর শরীর থরথর করে কাঁপতে লাগল, চিৎকার করে বলল, এসবের মানে কি? আপনার মাথায় সমস্যা আছে? এভাবে কেউ ঘুমন্ত মানুষের গায়ে পানি ঢালে? আপনি আমার কথা শোনেননি তাই এমন করেছি। যা আমার হয়নি তা আর কারো হবে না। এখন বেশি করে ঘুমান বাম পাশে। জাওয়াদ উঠে আরওয়ার বাহু ধরে দেওয়ালের সাথে চেপে রাগীস্বরে বলল, আপনার সাহস কি করে হয় আমার সঙ্গে এসব করার? এত স্পর্ধা আপনার? আরওয়া ওকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করল, কিন্তু পুরুষালী জোরের সঙ্গে পেরে উঠল না।
জাওয়াদ আরও শক্ত করে চেপে ধরে বলল, সবকিছু জোর করে হয় না, কথাটা মাথায় ঢোকে না। আমার সামনে আপনার জোর কতটা তুচ্ছ, ইউ কান্ট ইমাজিন। আরওয়া তেতে বলল, প্রতিদ্বন্দ্বীকে কখনো ফুটবল ভাবতে নেই। কে কখন কোনো দিক দিয়ে ঘায়েল করবে বলা যায় না। জাওয়াদ ওকে ছেড়ে দিয়ে বলল, আমি যা ভাবতাম ঠিক ভাবতাম। আপনার থেকে এসবই আশা করা যায়। তারপর কাভার্ড থেকে কাপড় বের করে ওয়াশরুমে ঢুকে চেঞ্জ করল। আর এক মুহূর্ত ও রুমে না থেকে হনহন করে বেরিয়ে গেল। আরওয়া হাতের দিকে চেয়ে দেখে দুই হাতের বাহু লালচে হয়ে গেছে। এত জোরে খামচে ধরেছে দানবটা, রক্ত বের হয়নি এই ঢের। পিঠেও বেশ ব্যথা পেয়েছে সে। তবে ব্যথার চেয়ে আনন্দটাই বেশি হচ্ছে। এখন বুঝবে ব্যাটা, আরওয়ার সঙ্গে পাঙ্গা নেওয়া অত সোজা না। ভেজা চাদরটা সরিয়ে অন্য একটা চাদর মেলে দিয়ে সে বেশ আরাম করেই শুয়ে পড়ল। জাওয়াদ কোথায় গেছে তা ভাবতে গিয়ে সময় নষ্ট করল না। জাওয়াদ একটার পর একটা সিগারেট ফুঁকেই যাচ্ছে। মেজাজ কোনোমতেই ঠান্ডা হচ্ছে না। ঘুমে চোখও জ্বালাপোড়া করছে। বাড়িতে এতগুলো ঘর পড়ে আছে, অথচ তাকে ছাদে দাঁড়িয়ে রাত কাটাতে হচ্ছে। আরওয়া মেয়েটা একদম মাত্রাতিরিক্ত অভদ্র আর বেয়াদব। ওর মধ্যে মিনিমাম কমন সেন্স নেই। একদিনেই মেয়েটা ওর জীবন জাহান্নাম করে দিয়েছে। ও তো জানতই এখনের যুগের মেয়েরা ভালো হয় না। এদের মধ্যে শুধু জেতার লোভ, পুরুষদের সঙ্গে সবকিছুতে টেক্কা দেওয়ার প্রবণতা। এমন উনচণ্ডী মেয়েকে দাদাসাহেব কি দেখে যে পছন্দ করেছেন তার মাথায় ঢুকে না। জাওয়াদ নিচে গিয়ে স্টাডি রুমে দরজা লক করে শুয়ে পড়ল। আপাতত ওই ঘরে কেউ আসার কথা নয়। তাই সোফায় গা এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে হারাতে সময় লাগল না। করিমুন্নেসা নাতনিকে পরখ করে বললেন, কিলো হতিন তোর স্বামী তোরে আদর সোহাগ করেনো? কোনো পরিবর্তনই দেখতাছি না। আরওয়া দাদির গলা জড়িয়ে বলল, তোমার সাথে বাড়ি ফিরে যা বলার বলবো। একটু সবুর রাখো। করিমুন্নেসা চিন্তিত স্বরে বললেন, দুই রাইতেই কাইজ্জা বাধাইছোস বুবু। হাঁচা কইরা কি গ্যাঞ্জাম লাগাইছোস? এরে আই তোরে কতাগিন কথা বুঝাইছি। কিচ্ছু বুঝি মাথা ঢুকাচ্ছ? আরওয়া প্রসঙ্গ পাল্টে বলল, বাকিরা আসে নাই। তুমি একাই কোমর দুলাই দুলাই চলে আসছ। তুই হহুত শেয়ানা বৈতালি, আর কথা ঘুরাইচ্ছা। খারা আই তোর জামাইরে বুলাইয়ের। হেতেই কইব যা কওয়ার। দাদি দাদি শুনো আমার কথা। বলছি তো তোমারে সব বলমু, এখানে হাঙ্গামা করিও না। আগে বাসায় ফিরি, তারপর তুমি যা ভালো বুঝবা তাই হবে। অগত্যা করিমুন্নেসা থামলেন। তবে মুখে হাসির রেশ বদলে থমথমে ভাবটাই দৃশ্যমান হল। পাপিয়া, তোর ভাইয়া কোথায় জানিস? না মা, আমি একবারও ভাইয়াকে দেখিনি। সকালে নাস্তাও করল না। কোথায় গেল ছেলেটা? এদিকে ওর শ্বশুরবাড়ির লোকজন এসে গেছে। ছোটমা নতুন ভাবিকে জিজ্ঞাসা করে দেখব। দেখ কি বলে, ফোনও ধরছে না। কি যে করে নাও। যা দ্রুত খবর নে কই আছে। পাপিয়া একটু এগোতেই দেখে জাওয়াদ এদিকেই আসছে। ও হাফ ছেড়ে বলল, ভাইয়া তুমি কোথায় ছিলা? সবাই তোমার খোঁজ করছিল। ফোন কই তোমার? অন্তত কল তো ধরবা। ফোন সাইলেন্ট ছিল, তাই খেয়াল করিনি। কেন খুঁজছে সবাই? ওমা, এটা কোনো কথা হলো? আজ তোমাদের বউভাত না? একটু পরেই সবাই চলে আসবে আর তুমি এখনো সকালের নাস্তাও করনি। পাপ্পি মা কইরে? রান্নাঘরে আছে। কেন? মাকে বল আমি উনার ঘরে আছি। দ্রুত যেন ঘরে যায়। আমার জরুরি কথা আছে। আচ্ছা। জাওয়াদ তার মায়ের ঘরে গিয়ে বসল। মনে মনে গুছিয়ে নিতে লাগল কিভাবে সবটা বলা যায়। কোকেয়া হন্তদন্ত হয়ে রুমে এসে বলল, ফারাজ তুই এতক্ষণ কই ছিলি? এমন অনুষ্ঠানের দিনে বাড়ির ছেলেরা এত কেয়ারলেস হলে চলে?
মা, তোমার সাথে আমার জরুরি কথা আছে, একটু বসবে তো? জরুরি কথা পরেও শোনা যাবে, আমি তো কোথাও চলে যাচ্ছি না। এখন এমনি অনেক দেরি হয়ে গেছে। তুইও সব বাদ দিয়ে দ্রুত নাস্তা করে নে। তোর শ্বশুরবাড়ি থেকে অলরেডি সবাই আসতে শুরু করে দিয়েছে। উফফ, আমার যত জ্বালা, সবাইকে ঠেলে ঠেলে সব করাতে হয়। আরোয়া রেডি হলো কি না কে জানে, একটু পরেই মেহমানরা আসতে শুরু করবে। তোদের আবার বিকেলের আগেই ও বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। ঝটপট কর তো বাবা। জাওয়াদকে কিছু বলার সুযোগ না দিয়ে কোকেয়া যেমন ঝড়ের গতিতে এসেছিল তেমনই ঝড়ের গতিতে বেরিয়ে গেল। সাবা এস কালারের শাড়ি পরে সাজগোজ করছিল, তখন নাহিয়ান এসে বলল, আয় হায় সাবা, তুমি এটা কি শাড়ি পরলা? কেন, কি হয়েছে? এমনিতেই শাড়ি পরলে তোমাকে বিবাহিতা লাগে, তার উপর এস কালার পরছ। এখন তো পুরা খালাম্মা লাগতেছে। সাবা ঠোঁটে লিপস্টিক দিতে দিতে বলল, বিবাহিতা নারীকে বিবাহিতা লাগবে না তো কি লাগবে? আর আমার বোনদের মেয়েরা এমনিও আমাকে খালামণি ডাকে। তো কি হয়েছে? নাহিয়ান ওর কাঁধে চিবুক রেখে কোমর জড়িয়ে বলল, এই মেয়ে রাগছ না কেন আজ? হুম। সাবা নিজের কাজ রেখে নাহিয়ানের দিকে ফিরে গলা জড়িয়ে বলল, তোমার ফর্মুলাগুলো পুরনো হয়ে যাচ্ছে বুঝলে। নতুন কিছু ট্রাই করো। হা, কোনোদিন বলে বসো বরটাই পুরনো হয়ে গেছে। সে যেদিন পুরনো হবে সেদিন তো আমিও পুরনো হব। সমানে সমান। নাহিয়ান ওর হাতের চুড়িগুলো নেড়েচেড়ে বলল, আজকে অনুষ্ঠান শেষ করে বের হবে আমার সঙ্গে। তোমার না ওটি আছে? সাবেরকে হ্যান্ডওভার করেছি। অনেক দিন তোমার সঙ্গে কোথাও যাওয়া হয় না। ভাবলাম আজ যাই। তোমার ইচ্ছার কোনো ঠিক ঠিকানা নাই। কখন যে কোন ভূত চাপে। সেই ভূতের আছর বুঝি বিরক্ত করে না, উচ্ছ্বাসিত করে, আপ্লুত করে। নাহিয়ানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আকাশী রঙের কাতান শাড়ির সঙ্গে বেশ সুন্দর জড়োয়ার গয়না। কুহু সুনিপুণভাবে মেকআপ দিয়ে আরওয়াকে সাজিয়ে দিল। পাপিয়া বলল, আপনি তুই নতুন ভাবিকে কি সুন্দর সাজিয়েছিস। ভাইয়া তো আজকে চোখ ফেরাতেই পারবে না। তখনই জাওয়াদ রেডি হতে রুমে এসেছিল। ওদের কথা শুনে মনের অজান্তেই আয়নায় নজর চলে যায়। কেউ দেখার আগেই চোখ ফিরিয়ে নেয়। কুহু তাকে দেখে বলল, এই ভাইয়া, এদিকে আয়। দেখ তোর বউকে কেমন সাজিয়েছি। পছন্দ হয়? পাপিয়া ভাইকে টেনে এনে বলল, ভাইয়া দেখো, ভাবিকে ভীষণ মিষ্টি লাগছে না দেখতে? তোমার ফেভারিট কালার শাড়ি বেশ মানিয়েছে না বলো? কুহু বলল, আমার কিন্তু ভালো সম্মানই চাই। এত যত্ন করে সাজিয়েছি, খালি হাতে বসবো না। জাওয়াদ গম্ভীরস্বরে বলল, তোর ভাবিকে তুই সাজিয়েছিস, আমি কেন খরচা দিব? বেশি লাগলে যাকে সাজিয়েছিস তার থেকে নে। আরওয়া এবার সরাসরি তাকালো তার দিকে। কুহু আর পাপিয়া দুজনের মুখ চাওয়াচাওয়ি করে মুখ টিপে হাসল। আরওয়া ঝট করে উঠে জাওয়াদের একদম নিকটে গিয়ে দাঁড়াল। জাওয়াদ সতর্ক দৃষ্টিতে ওর মতিগতি বোঝার চেষ্টা করছে। আরওয়া ওর গলা জড়িয়ে ধরতেই সে অস্বস্তিতে পড়ে গেল। এই মেয়ে করছেটা কি ঘরে, যে আরও দুজন আছে, ওর কি হুঁশ নেই? ওর এই বেখেয়ালের সুযোগে আরওয়া ওর পকেট থেকে ওয়ালেটটা নিয়ে 1000 টাকার কটা নোট নিয়ে ফেলল। কুহু শীষ বাজিয়ে বলল, ওয়াও ভাবি, তু সি গ্রেট হো। আরওয়া ওদের হাতে টাকা তুলে দিয়ে বলল, কিছু মানুষ টাকা শুধু আয় করতেই জানে, ব্যয় করতে জানে না বুঝলে। তাদের থেকে কৌশলে উসুল করতে হয়। কুহু আর পাপিয়া টাকা নিয়ে নাচতে নাচতে চলে গেল। জাওয়াদ কিছু না বলে গোল্ডেন কালার পাঞ্জাবি বের করল। আরওয়া উচ্ছ্বাসিত গলায় বলল, ওয়াও, গোল্ডেন কালার পাঞ্জাবি পরলে ছেলেদের যা লাগে না। সেরা, একদম সেরা। জাওয়াদ সাথে সাথে সেটা রেখে সাদা রঙের পাঞ্জাবি নিল। আরওয়ার পছন্দের কালার ও কিছুতেই পরবে না, কিছুতেই না। আরওয়া মনে মনে হাসতে লাগল।
বিড়বিড় করে বলল, ঘুঘু ফাঁদে পা দিয়েছে। নিজের বাড়িতে উপস্থিত হবার খানিক বাদেই করিমুন্নেসা নাতনিকে টেনে নিজের ঘরে নিয়ে গেলেন। দরজা আটকে বসতেই আরওয়া ফোন কেটে বলল, বুড়ি তোমার তো ভালোই লোভ নাতনির বাসরঘরের কিচ্ছা শোনার। লজ্জা নাই, একটুও লজ্জা নাই। করিমুন্নেসা ওর গাল টেনে বলল, এরে তোর মশকরা বাদ দি আরে অনহাছা করি ঘটনা কি। আরওয়া দাদির পানের বাটা কোলে তুলে পান সাজাতে সাজাতে বলল, দাদিজান উনি আমাকে বলেছেন এই বিয়ে তিনি মানেন না। আমাকে উনি বাধ্য হয়ে বিয়ে করেছেন। আমাকে স্ত্রীর মর্যাদা উনি দিতে পারবেন না। পুরো ঘটনা শুনে করিমুন্নেসা হো হো করে হেসে উঠলেন। তার হাসির তোপে আরওয়াও হাসতে লাগল। বহু কষ্টে হাসি থামিয়ে আরওয়া বলল, আল্লাহ দাদিজান থামো, আমার পেট ব্যথা করতেছে। করিমুন্নেসা হাসি থামিয়ে বললেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো, এত হাসন ভালা না। তোমার ঘটনা বুঝি না, তুমি এমন হাসতেছ কেন? আমার একটা মাত্র স্বামী, সে আমারে মেনে নিবে না বলল, আর তুমি দাদি হয়ে এই ঘটনা শুনে হাসতেছ? কোথায় ভাবছি তুমি আমারে জড়াই ধরে মরাকান্না জুড়ে দিবা। আর কথা রাখো, আগে হেতের কোনো ফেমিকা টেমিকা আছেনি? হেতে কিল্লাই তোরে বউ মাইন তো নো জিজ্ঞাসনো? জিজ্ঞাসা করছি তো, বলে যে উনি উনার ব্যক্তিগত কথা কাউকে বলে না। লে হালুয়া। করিমুন্নেসা কিছুক্ষণ চুপ থেকে কি যেন ভাবলেন। তারপর হাসিমুখে বললেন, বুবু সবে তো বিয়ে হইছে, এখনই কোনো সিদ্ধান্ত নেওন ঠিক হইত নো। বিয়ার আগে মানুষের মনে কত কি থাকে, বিয়ের পর সেসব বদলাই যায়। তাকদিরে যে থাকে সে ব্যতীত যতজনই আসুক যাক কাম হয় না। তুই আগে কোগা মাস সংসার কর, দেখ হেতের মন বদলায়নি। আই এমন কত মাইনষেরে দেখছি, বিয়ার পর সব ঠিক হই যায়। জামাই বউয়ের মিল মোহাব্বত হইতে টাইম লাগে না। দাদিজান, তোমাকে আগে থেকেই বলে দিচ্ছি, আমার যদি মনে হয় এই বিয়েতে কোনো আশা নেই, তবে চলে আসতে আমি 2 বার ভাবব না। তখন কিন্তু আমারে যাই বলো কাজ হবে না। তোমার কথায় আমি নাচতে নাচতে বিয়েতে বসেছি, ভালো একটা ছেলে আনতে পারলা না। তোরে আর মনের কথা কইহুন। শুরুতে মীরা ভালানো, মীরা জিনিসের মধু হবরে শেষ হই যায়। শুরুতে যা তিতা হয় শেষে সেরাই মীরা ফোরে। আল্লাহ দিলে তোগো বংশের মায়ারা স্বামী সোহাগী হয়। তুইও হইবি চাইস। দরজায় করাঘাত পড়তেই আরওয়া দরজা খুলে দিল। আরওয়ার মা শিরিন হড়বড় করে বললেন, এ কি আরওয়া, তুই জামাইকে একা ফেলে এখানে দরজা আটকে বসে আছিস? সে কি ভাবছে বলতো? উনি কিছুই ভাবছেন না বরং। আরওয়াকে থামিয়ে ওর দাদি বলল, বউ আই হেতিরে এনে আইনছি। দেখি আয়সা, চল দেখি তোর জামাই গোস্সা কইচ্ছেনি। আরওয়াকে নিয়ে তিনি দ্রুত বসার ঘরে গেলেন, পথে ফিসফিস করে বললেন, এই ব্যাপারে এখন কাউকে কিছু না বলতে। জাওয়াদ চুপচাপ সোফায় বসে আছে। তার সামনে বাহারি পদের নাস্তা দেওয়া হয়েছে। ছোট বড় বেশ কয়েকজন ছেলেমেয়ে তাকে ঘিরে বসে আছে। সবাই তাকে মিষ্টি নিতে বললেও সে কিছুই নিচ্ছে না। আরওয়ার ছোট বোন সোহা বলল, ভাইয়া আপনি কিছুই নিচ্ছেন না কেন? এই পিঠাটা খেয়ে দেখেন, অনেক মজা। জাওয়াদ ভদ্রতার খাতিরে ওর বাড়িয়ে দেওয়া ফুলসুন্দরী পিঠাটা নিল। পিঠাটা খেয়ে মনে হলো ব্যাটারটা মিষ্টি না হয়ে নোনতা হলে আরও বেশি মজা লাগত। আরওয়া আসতেই রাতুল বলল, আপু এদিকে আয় তাড়াতাড়ি, দুলাভাই তো তোকে ছাড়া কিছুই খাচ্ছে না। কোথায় ছিলি এতক্ষণ? আরওয়া বলল, তোরা এতজন থাকতে উনি না খেয়ে বসে আছে কিভাবে? ছি ছি রাতুল, আমাদের বাড়ির মানসম্মান ডুবিয়ে দিলি দেখছি। তোরা সব জনে জনে এসে একটা একটা আইটেম খাইয়ে যা, নয়তো পরে আমাকে খোঁটা দিয়ে বলবে খালি মুখে বসিয়ে রেখেছি। ওর কথা শুনে সবাই এক এক প্লেট থেকে এক এক আইটেম জাওয়াদকে খাওয়ানোর প্রতিযোগিতায় নেমে গেল। জাওয়াদ বেচারা না পারছে খেতে, না পারছে ওদের বাধা দিতে।
যতবার না বলেছে পাশ থেকে আরওয়া উস্কে দিয়ে বলছে, তোদের দুলাভাই হ্যাঁ বলতে লজ্জা পায়। তার হ্যাঁ মানে না, না মানে হ্যাঁ। তোরা খাওয়াতে থাক। জাওয়াদ কটমট করে আরওয়ার দিকে তাকালো। শেষে না পারতে উঠে বলল, প্লিজ আর পারছি না, আমায় মাফ করো। বিছানায় লম্বা হয়ে শুয়ে জাওয়াদ মনে মনে আরওয়াকে বকতে লাগল। এই মেয়ের জন্য আজ ওর পেট ফেটে যাচ্ছে। খাবার না দিয়ে মানুষকে শাস্তি দেওয়া হয় এমন অনেক দেখেছে, কিন্তু খাবার খাইয়েও যে শাস্তি দেওয়া যায় তা এই প্রথম নিজে ভোগ করল। তাও ভাগ্য ভালো আরওয়া এখনো রুমে আসেনি। এই মেয়ে তো আবার তাকে বিছানায় শান্তিতে শুয়ে থাকতে দেখা সহ্য করতে পারে না। একটু বাদেই আরওয়া রুমে ঢুকল। মিষ্টি স্বরে বলল, ওগো শুনছেন? ঘুমিয়ে পড়লেন নাকি? জাওয়াদ জবাব দিল না, মটকা মেরে পড়ে রইল। আরওয়া ওর মাথার কাছে বসে বলল, আমি জানি আপনি ঘুমাননি। আপনার জন্য একটু গরম পানি এনেছি, খেয়ে নিন, খাবার হজমে সাহায্য করবে। জাওয়াদ উঠে বলল, জুতা মেরে গরুদান করতে এলেন? ছি ছি, কি যে বলেন না আপনি। ওরা আপনাকে এত ভালোবেসে আপ্যায়ন করল আর আপনি কি না ভুল বুঝলেন? আমাকে যন্ত্রণা দিয়ে খুব মজা পাচ্ছেন তাই না? আপনি পানিটা খেয়ে রেস্ট করুন। আরওয়া দাঁড়ান। জি। আপনি চাইলে থেকে যেতে পারেন। আমি আগামীকাল ফেরার সময় আপনাকে নিতে চাইছি না। আপনি না চাইলেও কি? বিয়ে করেছি কি বাপের বাড়ি পড়ে থাকতে? তার মানে আমার শর্তে আপনি রাজি? কোন শর্ত? আমার থেকে স্ত্রীর মর্যাদা পাবেন না। সলিড রিজন বলুন, তারপর ভেবে দেখব। জাওয়াদ পানি পান করে অবজ্ঞার স্বরে বলল, সেটা বললেও আপনি বুঝবেন না। আর আমি বলতেও ইচ্ছুক নই। আরওয়া ভীষণ ক্ষেপে গেল, সবসময় এত তুচ্ছতাচ্ছিল্য করে বলা তার মোটেও পছন্দ না। বুঝিয়ে বললে কে না বোঝে, সে কি গাবেট নাকি যে বুঝবে না? জাওয়াদের কলার চেপে কাছে এনে বলল, নিজেকে নিজে আপনি কি ভাবেন? হ্যাঁ, সবজান্তা সমীপেশু। আপনি ব্যতীত আর কারো মাথায় বুদ্ধি নেই, গায়ে জোট নেই। ঘটনার আকস্মিকতায় জাওয়াদ হকচকিয়ে গেল। আরওয়া হঠাৎ এত নিকটে চলে আসবে সে কল্পনাই করেনি। রাগের চোটে আরওয়ার নাকের পাটা হালকা ফুলে উঠছে, ঠোঁট জোড়া কেঁপে কেঁপে উঠছে, চোখে মুখে তীব্র ভৎসনা প্রতীয়মান। জাওয়াদ ওর চোখের দিকে চেয়ে শান্তস্বরে বলল, রাগ নিয়ন্ত্রণ করুন। অতিরিক্ত রাগ মানুষের ক্ষতি বই ভালো কিছু বয়ে আনে না। অন্যকে নীতিবাক্য বলা সহজ, নিজে করা কঠিন। আমার রাগ ক্ষতি বয়ে আনে তাই তো বেশ, তবে ক্ষতিসাধন করেই দম ফেলি কি বলেন? জাওয়াদ ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই আরওয়া তার গলায় খুব জোরে কামড় বসাল। জাওয়াদ ওকে ধাক্কা দিয়ে সরিয়ে মৃদু চিৎকার করে বলল, এ কেমন হিংস্রতা আরওয়া? আপনার মাথায় আসলেই সমস্যা আছে। কি রাগঝুসে দাঁত আপনার, উফফ জ্বলছে। আরওয়া কারো ঋণ রাখে না। তাকে যা দিবেন তাই ফেরত পাবেন, হোক সেটা ঘৃণা কিংবা ভালোবাসা। জাওয়াদ গলায় হাত দিয়ে দেখল রক্ত ঝরে ভীষণ জ্বলছে। সহ্যের সীমা পেরিয়ে রাগের পারদ আপনা আপনি বেড়ে গেল। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে আরওয়ার মাথার পেছনে এক হাত দিয়ে টেনে তাদের মাঝের দূরত্ব ঘুচিয়ে ঠোঁটজোড়া দখল করল, আরেক হাতে শক্ত করে কোমর খামচে ধরল আক্রোশে। আরওয়া ছোটার জন্য মোচড়ামুচড়ি করলেও জাওয়াদের বলিষ্ঠ বন্ধনী থেকে ছুটতে পারল না। জাওয়াদের তীব্র চুম্বনে তার দম বন্ধ হবার উপক্রম। বেশ খানিকক্ষণ পর জাওয়াদের রাগ পড়তেই সে তাকে ছেড়ে দিল। আরওয়া ঠোঁটে হাত চেপে দেয়ালে ঠেস দিয়ে ফ্লোরে বসে জোরে জোরে শ্বাস ফেলতে লাগল। আরেকটু হলে বোধহয় শ্বাসরোধেই মরে যেত। জাওয়াদ বাঁকা হেসে বলল, নেক্সট টাইম কিছু করবার আগে 100 বার ভেবে নিবে প্রতিক্রিয়া সহ্য করবার ক্ষমতা আছে কিনা। আরওয়া আর্তনাদ করে বলল, আপনি একটা খারাপ লোক। আমার ইজ্জত লুট করে ফেললেন কেন? জাওয়াদ ভ্রু কুঁচকে বলল, ভাঙবে তবুও মোচকাবে না। বলেই সে বেরিয়ে গেল।
আরোয়া বিলাপের সুরে বলতে লাগল, আমার প্রথম চুমুটা নষ্ট করে দিল রে। বজ্জাত লোক, আমার জীবনের প্রথম অভিজ্ঞতা সব এভাবে বরবাদ করে দিল। কত স্বপ্ন ছিল আমার ভালোবাসাময় চুমু হবে। এ আমার কি সর্বনাশ হলো রে, আমার সব স্বপ্ন শেষ করে দিল রে। আমিনুল ইসলাম চিন্তিত গলায় বললেন, আম্মা ঘটনা কি হয়েছে জানেন কিছু? জাওয়াদ হঠাৎ কাউকে কিছু না বলে চলে গেল কেন? আরওয়া কি আপনাকে কিছু বলেছে? ওদের মধ্যে কোনো ঝামেলা হয়নি তো? করিমুন্নেসা পান চিবুতে চিবুতে বলল, দেখো বাবা, এটা ওদের মিয়া বিবির মামলা। আমি জানব কিভাবে? কাল রাতে খাওয়ার সময় ও তো সব ঠিকঠাকই ছিল। হঠাৎ কি হলো কে জানে। আম্মা আরওয়া খুব দুষ্ট প্রকৃতির মেয়ে। ও স্বামী সংসারের মর্ম বুঝবে কি না কে জানে। আমি কত করে বলেছি ওর গ্র্যাজুয়েটটা আগে হোক, তারপর বিয়ের কথা ভাবব। আপনি তো শুনলেন না। শুন আমিন, ওর বয়সের মেয়েরা 3 বাচ্চার মা হয়ে স্বামী সংসার ও সামলায়। 21 বছরের মায়ারে ছোট ভাবস কেমনে? ছেলে মেয়ে সাবালক হলে বিয়ে দেওয়া বাপ মায়ের ফরজ। কিন্তু ওর মধ্যে ম্যাচিওরিটি নাই। আমি নিশ্চিত ও এমন কিছু করেছে যার কারণে জামাই রাগ করে বেরিয়ে গেছে। জাওয়াদকে প্রবেশ করতে দেখে আমিনুল ইসলাম কাছে গিয়ে বললেন, কোথায় গিয়েছিলে বাবা? কোনো সমস্যা হয়েছে? জাওয়াদ বিনীত ভঙ্গিতে বলল, আমি খুব দুঃখিত আঙ্কেল। কাল রাতে একটা আর্জেন্ট কাজে চলে যেতে হয়েছিল। আপনারা ঘুমিয়ে পড়েছিলেন বলে জানিয়ে যেতে পারিনি। আমিনুল ইসলাম স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, আরেহ না না, এটা কোনো ব্যাপার না। আসো, ভেতরে আসো। করিমুন্নেসা বললেন, নাতজামাই আঙ্কেল ডাকো কেন? শ্বশুররে কেউ আঙ্কেল ডাকে? আব্বা ডাকো। আমিন বলল, আহা মা থাক না, ওর ইচ্ছে হলে ডাকবে পড়ে। ইচ্ছা অনিচ্ছার কি আছে? সম্পর্ক যখন হইছে পালন করতে হইব না? বিয়ে খালি ছেলে মেয়ের মধ্যে হয় না। ওদের মাধ্যমে 2টা পরিবার ও এক হয়। আমি কি ভুল বলছি? জাওয়াদ বলল, না দাদি, আপনি সঠিক বলেছেন। আচ্ছা আব্বা, আপনাদের যদি আপত্তি না থাকে আমরা আজ বিকেলেই ফিরতে চাই। ঠিক আছে বাবা, আমি আপত্তি করব না। তবে আরও একটা দিন থাকলে ভালো লাগত। আসলে আমাকে কাল সকালে চট্টগ্রাম যেতে হবে। হঠাৎ একটা কাজ পড়ে গেছে, পরে দরকার হয় আবার আসব। আচ্ছা বেশ। জাওয়াদ উপরে যাওয়ার সাহস পেল না। আরোয়া তাকে কি না কি ভাবছে, এই অস্বস্তিতে কাল রাতে সে বেরিয়ে গিয়েছিল। এখানে থাকলে ঘুরে ফিরে ওর সামনেই পড়তে হবে, একা যে বাসায় ফিরবে সে পথও নেই। তাই কোনোরকম বাহানা দিয়ে এখান বেরিয়ে যেতে পারলেই বাঁচে। চট্টগ্রামে কয়েকদিনের জন্য পগারপার হবার সব বন্দোবস্ত সে করে এসেছে, দাদা সাহেব ও দ্বিমত করতে পারবেন না। আপাতত কিছু দিন আরওয়া থেকে দূরে দূরেই থাকা যাবে ভাবতেই শান্তি লাগছে। নাহিয়ান বাটার দেওয়া ব্রেডে আধা চামচ চিনি ছড়িয়ে দিয়ে এক কামড় খেয়ে বলল, দাদা সাহেব আমি বলি কি, জাওয়াদের যখন চিটাগং যেতেই হবে তো আরওয়াকেও সাথে নিয়ে যাক। ওখানে অনেক সুন্দর সুন্দর ট্যুরিস্ট স্পট আছে। কাজও হবে আবার বেড়ানোও হবে। সালমা তার কথায় সায় দিয়ে বলল, নাহিয়ান ঠিকই বলছে। ওর বুদ্ধি আমার পছন্দ হইছে, আপনি ওরে বলেন যাতে নতুন বউরে সাথে করে নিয়ে যায়। জোবায়ের সাহেব চিনি ছাড়া চায় চুমুক দিয়ে বলল, প্রথম কথা হলো ডাক্তার হয়ে যদি চিনির মায়া ছাড়তে না পারে সে অন্যকে নিষেধাজ্ঞা দিবে কিভাবে? নাহিয়ান আরেকটাতে চিনি দিতে দিতে বলল, দাদা সাহেব ডায়াবেটিস আমার দুই পক্ষের গোষ্ঠীতেই আছে। তার মানে আগে পরে আমার হবেই। তখন তো আপনার মতোই চিনি ছাড়া চলতে হবে। সেই দুর্বিষহ ভবিষ্যতের চিনির ঘাটতি এখনই পূরণ করছি। অন্তত বয়সকালে বলতে পারব একদা মনের সুখে উদরপূর্তি করিয়া চিনি খাইতে পারতুম। নাহিয়ানের মা চোখ গরম করে ছেলের দিকে তাকালেন। এই পরিবারে একমাত্র নাহিয়ানই পারে দাদার সামনে যা ইচ্ছা তা বলে ফেলতে। ওর আবার অত ভয় ডর নেই। যাই হোক, পরের কথা বলি।
জাওয়াদ যাবে কাজে, ওকে বেশিরভাগ সময় অফিসেই থাকতে হবে। সেখানে নবাবীকে পাঠানোর প্রয়োজনীয়তা দেখছি না। ও শখ করে গেল আর সারাদিন হোটেল রুমে একা পড়ে রইল, এর চেয়ে ভালো হয় ও এখানে থাকুক। নাহিয়ান ফিসফিস করে দাদিকে বলল, দাদি আমাকে একটা সত্যি কথা বলবা, তোমার 3 ছেলে 2 মেয়ে হলো কিভাবে? আমার দাদার যেই রসকসহীন মানসিকতা। তোমার অতীত ভেবে আমার বড় মায়া লাগে গো। সালমা আফসোসের সুরে বললেন, আর বলিস না ভাই। সারা জীবন এই কাজ কাজ কইরা শেষ করছে। না নিজে ঘুরতে গেছে, না কাউরে যাইতে দিতে চায়। জোবায়ের সাহেব গলা খাকারি দিয়ে বললেন, তোমরা যা বলছো আমার মনে হয় না এখানে কেউ সেসব না শুনে আছে। অযথা চোরের মতো ফিসফিস করা বাদ দাও। আমি কি ভুল কিছু বলেছি? যদি আমার কথায় একরত্তি ভুল দেখাইতে পারেন তবে আমি এই মুখে তালা দিলাম। আর যদি না পারেন তবে ওদেরকে যাওয়ার অনুমতি দেন। নতুন বিয়ে হইছে এমন জামাই বউরে কেউ আলাদা করে? ওদের রুহ ও আপনারে বদদোয়া দিব। আচ্ছা ঠিক আছে, ও নিতে চায় তো নিবে। না জাওয়াদ রে, আপনি আদেশ দিবেন যাতে নিয়ে যায়। সবকিছু তো আদেশ দিয়ে করান, এটার বেলা ওর উপর ছাড়বেন কেন? কথাটা যে কিঞ্চিত খোঁচা দিয়ে বলেছে সালমা জোবায়ের সাহেব খুব ভালোই বুঝেছেন। বিয়ের ব্যাপারে তিনি বহুবার বলেছিলেন নাতির মতামত নিতে, সংসার ও করবে অন্য কেউ না। ওর মতামত অন্য সবকিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু জোবায়ের সাহেব সেটা কানে তোলেননি। তার অগাধ বিশ্বাস জাওয়াদের জন্য তিনি যা সিলেক্ট করবেন তার চেয়ে বেস্ট আর কিছু হবে না। ব্রেকফাস্ট সেরে নাহিয়ান হসপিটালের উদ্দেশ্যে বের হবার সময় জাওয়াদ আর আরওয়া বাড়িতে প্রবেশ করে। নাহিয়ান জাওয়াদের কানে কানে বলে গেল, তোর সুবিধা করে দিয়ে গেলাম। ট্রিট হিসাবে কাচ্চি বিরিয়ানি খাওয়াইস। জাওয়াদ ওর কথার আগামাথা কিছুই বুঝল না। জোবায়ের সাহেব বললেন, জাওয়াদ রওয়ানা দিবে কখন? এই তো দুপুরের দিকে বের হব। রফিককে বলেছিলে? জি। আচ্ছা, তাহলে নওয়াবীকে সাথে করে আল্লাহর নাম নিয়ে রওয়ানা হয়ে যেও। কার কথা বলছেন দাদা সাহেব, আরও কেউ যাবে নাকি আমার সাথে? সালমা হেসে বলল, নতুন বউরে আমাদের গ্রামে নওয়াবী বলে পাগল। তোর দাদাভাই তোর বউকে সাথে নিতে বলেছে। জাওয়াদের কপালে সূক্ষ্ম ঘামের রেখা দেখা দিল। যার থেকে পালাতে এত কিছু তাকেই সাথে নিতে হবে। এ কেমন নসিব তার? দাদা সাহেব ওখানে উনাকে নেওয়াটা কি উচিত হবে? জোবায়ের সাহেব আদেশের স্বরে বললেন, চট্টগ্রাম খুব সুন্দর শহর। ওখানে নিয়ে যাও, কাজ শেষে কক্সবাজার ও ঘুরে এসো। কাজের ফাঁকে ফাঁকে বিনোদন রাখারও দরকার আছে। কিন্তু? কোনো কিন্তু না। যা বলছি তাই করো। যাও, ওকে বলো জামাকাপড় গুছিয়ে নিতে। জাওয়াদ মুখ ভার করে নিজের ঘরে গেল। হ্যালো সাম্য। জি স্যার বলুন। তোমাকে এখনই কিছু একটা করে আমার চিটাগং যাওয়া ক্যান্সেল করতে হবে। কিন্তু স্যার আপনিই তো চেয়েছিলেন আমি যেন জরুরি কাজ দেখিয়ে ওখানে যাওয়ার ব্যবস্থা করি। আমি ইতোমধ্যে বড় স্যারকে অনেকগুলো রিজন দেখিয়ে ফেলেছি। এখন হুট করে কি এক্সকিউজ দিব? সেটা তোমার মাথা ব্যথা। আমি যা বলছি দ্রুত করো। আমার বিয়ে হয়ে এইটুকু হ্যান্ডেল করতে পারবে না। সাম্য চিন্তিত ভঙ্গিতে ফোন রেখে দিল। এখন কিভাবে এতগুলো কাজ পোস্টপন্ডের বাহানা দেওয়া যায়? সাম্যর মাঝেমধ্যে ইচ্ছে করে চাকরি ছেড়ে বনবাসে চলে যেতে। তার ছোট ফুফু ঠিকই বলে বড়লোকে আর পাগলে সমান। তাদের মতিগতি বোঝা এই দুনিয়ায় সবচেয়ে কঠিন কাজ। ফোন রেখে পিছু ফিরতেই দেখে আরওয়া ওর দিকে তাকিয়ে আছে। তার মানে ও সব শুনে ফেলেছে। আরওয়া টাওয়েল দিয়ে মুখ মুছে বলল, আপনাকে যতটা চালাক ভেবেছিলাম আপনি ততটাও চালাক না। কেমন সব বোকা বোকা কাজকর্ম করেন। আপনার চেয়ে টিকটকারদের মাথায় ভালো আইডিয়া থাকে।
জাওয়াদ ডোন্ট কেয়ার মুড নিয়ে বলল, যার যেমন টেস্ট। কি বললেন? আমি আস্তে কিছু বলিনি, কানে শুনতে না পেলে ডাক্তার দেখান। মিচকা শয়তানের মতো মিনমিনে গলায় না বললেই তো শুনতে পেতাম। মিচকা শয়তান বুঝি আপনার বফ লাগে? তার সব বৈশিষ্ট্য মুখস্থ। বৈশিষ্ট্য জানতে বফ হওয়া লাগে নাকি? যে কেউ এমনিই বলে দিতে পারবে? মোটেও না। কোনো কিছু নিয়ে বলতে হলে হয় তার সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখতে হয় অথবা নিজেই তেমন চিন্তা লালন করে, অর্থাৎ সে নিজেই সেটা। এই অপশন বাদেও আরও অনেক অপশন আছে, সেটা বোধহয় আপনি জানেন না। এক মহৎ ব্যক্তি বলেছেন, মূর্খ ও নারী এই দুই ক্যাটাগরির মানুষের সঙ্গে তর্ক না করতে। হা হা হা, সো ফানি। কে সেই মহৎ ব্যক্তি? সক্রেটিস ফারাজ? নাকি স্যার আইজ্যাক জাওয়াদ? যেই বলেছে ভুল বলেনি। আরোয়া ভেঙচি কেটে লাগেজ থেকে কাপড় বের করতে লাগল। এই পাপিতা দ্বারা। তোকে কতবার বলেছি পাপিতা না ডাকতে? আমার নাম পাপিয়া। এটা ডাকতে না চাইলে শেহেরিন ডাকবি। তোর একটা নামও এমন আছে যেটা ডেকে শান্তি পাব। শেহেরিন খন্দকার পাপিয়া। বাবারে বলতে গেলেও দাঁত ভাঙ্গে। পাপিতা বলতে দাঁত ভাঙ্গে না। না, পাপিতা অর্থ পেঁপে। যেহেতু পেঁপে খুব সফট হয় তাই ওটা উচ্চারণ করতে দাঁত ভাঙ্গে না। আরআইপি লজিক। কই যাচ্ছোস? বাসায়। আর কই যাব? চল ক্যাফেতে বসি, যা গরম পড়ছে। গলা শুকাই একদম কাঠ হয়ে গেছে। তোর জিরাফের মতো গলা কাঠ তো হইবই। আমার হাইট নিয়ে তোর এত হিংসা? এইটুকু শরীরে এত হিংসা কেমনে জমাস ভাই? শোন রিজভি, তোর সঙ্গে ঝগড়া করার মুড নাই। ফাল্গুনের ভ্যাপসা গরমে এমনিই জান যায় যায় অবস্থা। হুদাই প্যাচাল পারিস না তো। তাই তো বললাম চল ক্যাফেতে বসি, এসির হাওয়ায় বসে ঠান্ডা লাচ্ছি খেলে মাথা শরীর ও মন দুটোই চাঙ্গা হয়ে যাবে। পাপিয়া ভ্রু উঁচিয়ে বলল, ঘটনা কি বল তো আজকে হঠাৎ এত খাতির? রহস্য কি? আরে তুইও না কার্লোপ্রিট মাইন্ডের। আমার মতো সহজ সরল ছেলের মনে তোর মতো অত প্যাঁচ নাই বুঝলি। সাদা মনে একটা কথা বললাম আর তুই টেনেহিচড়ে কথায় নিতে চাইছিস। পাপিয়া আর কিছু না ভেবেই ভার্সিটির পাশের ক্যাফেতে ঢুকল। দুইটা লাচ্ছি অর্ডার করে রিজভি কলার পিছিয়ে বসল। পাপিয়া ফোনে গেম খেলায় মগ্ন হতেই রিজভি বলল, তোর দাদার বুদ্ধি আছে মাইরি। এমন কাঠফাটা রোদের দিনে নাতি বিয়ে করাইছে। পাপিয়া ভ্রু কুঁচকে বলল, রোদের সাথে বিয়ের কি সম্পর্ক? তো কিসের সাথে সম্পর্কিত হবে? আমাদের দেশে তো উইন্টার বিয়ের সিজন। ধুর বেকুবনি। তোর কি ধারণা শীতকাল বিয়ের জন্য বেস্ট? অবশ্যই। তুই আসলেই বেকুব। যাক বাদ দে। লাচ্ছি খাওয়া শেষে বিল দেখে পাপিয়ার চক্ষু চড়কাচ। সে তেতে বলল, দুইটা লাচ্ছির বিল 2500 টাকা কিভাবে হয়? আপনাদের হিসাবে সমস্যা হয়েছে। ওয়েটার বয় বলল, না ম্যাম, আমাদের হিসাব ঠিকই আছে। আপনি রিসিপ্টটা চেক করলেই বুঝতে পারবেন। পাপিয়া রিসিপ্ট চেক করে দেখল অনেকগুলো আইটেম অর্ডার করা হয়েছে। ও সরু দৃষ্টিতে রিজভির দিকে তাকাতেই রিজভি বলল, এত কিপটামি করিস না। তোর বাপ ভাইয়ের আয়ের সামনে এটা খুব সামান্য। হাতের ময়লা ভেবে দিয়ে দে। পাপিয়া বিল পে করে বলল, ওই সামিয়ারে খাওয়াইছিলি আবার না? আমিও তো বলি এত তোষামত কেন? খালা ছেচর। ছি পাপিয়া, আমি না তোর বেস্ট ফ্রেন্ড। আমাকে এভাবে বললে মানায়? তুই আমার কোন জন্মের বেস্ট ফ্রেন্ড? মির্জাফর একটা। এমন খাদক গফ জুটাস কেন যার জন্য পকেট ফাঁকা হয়? প্রতি মাসে কয় হাজার ঢালোসের পিছে। বেশি না, মাত্র 30 যায়। ভাগ্য ভালো হলে কোনো কোনো মাসে 20। সিরিয়াসলি ম্যান, 30,000 যায়।
তোর বাপের সব টাকা দেখি এই মেয়েই খাচ্ছে। ভালোবাসার মানুষের পেছনে খরচা গেলেও গায়ে লাগে না। এই টাকাটা আমার ফি হিসাবে কেটে নিচ্ছি। মানে? কিসের ফি? ওমা, আমার মতো হ্যান্ডসাম ছেলের সাথে বসে লাচ্ছি খেলি, এটার একটা বিল আছে না? পাপিয়া বিরক্ত স্বরে বলল, আর যদি আমি তোর ফাঁদে পা দেই তো আমি জুতা খাই। আমার একজোড়া ছিঁড়া জুতা আছে, লাগলে জানাইস। পাপিয়া গটগট করে বেরিয়ে গেল। ধীরে ধীরে সব মেহমানরা চলে গেছে, বাড়িটা এখন ফাঁকা বললেই চলে। সন্ধ্যায় নাস্তা খাওয়ার পর সবাই যার যার ঘরে চলে যায়। এ সময় সালমা বেগম কোরআন হাদিস নিয়েই ব্যস্ত হয়ে যান। বড় চাচি ভিডিও কলে উনার আত্মীয়স্বজনের সাথে খোশগল্প করেন। আরওয়া একা বসে বোরিং সময় পার করছে। পাপিয়া কুহু পড়াশোনা করছে, সাবাও কেডি দেখছে। তাই বলতে গেলে একমাত্র ওই বেকার এখন। বসার ঘরে এসে দেখে তার শাশুড়ি আর রাহেলা খালা মনোযোগ দিয়ে হিন্দি সিরিয়াল দেখছে। রাহেলা চিপস চিবুতেই কোকেয়া বললেন, আস্তে চাবাস না, মনোযোগ নষ্ট হচ্ছে আমার। রাহেলা হা করে টিভির স্ক্রিনে চেয়ে মাথা দুলাল। আরওয়া তাদের দেখে মনে মনে বলল, এই ঘরেও শিরিন প্রোম্যাক্স আছে দেখছি, হা। জহির সাহেব আপনমনে কথা বলতে বলতে বাগানে পানি দিচ্ছেন। উনার কথা শুনলে মনেই হবে না তিনি সেখানে একা। আরওয়া সকালে হাঁটার উদ্দেশ্যে বের হয়ে শ্বশুরকে বকবক করতে দেখে এগিয়ে গেল। গুড মর্নিং বাবা। গুড মর্নিং বাহা, আমার বৌমা দেখি আর্লি রাইজার। ভেরি গুড হ্যাবিট। আপনি কার সঙ্গে কথা বলছিলেন? কানে তো ফোন নেই। কানে ফোন লাগবে কেন? আমার সামনে শত শত প্রাণ বসে আছে, ওদের সাথে আলাপ করেই তো কুল পাচ্ছি না। ওয়াও! আমি অবশ্য একটা আর্টিকেল পড়েছিলাম। গাছের সঙ্গে কথা বললে ওদের গ্রোথ ভালো হয়। আর মনও ভালো থাকে। আপনি সেটাই করছেন তাই না? হ্যাঁ, ঠিক ধরেছ। আমাদের চারপাশে যা কিছু আছে, হোক সেটা উদ্ভিদ কিংবা প্রাণী, সবকিছুই কোনো না কোনোভাবে আমাদের উপকারী বন্ধু। বন্ধুর প্রতি যত্নশীল তো হতেই হবে তাই না? আর কিছু না পারি হাসিমুখে দুটো কথা হলেও বলা উচিত। বেশ সুন্দর চিন্তা। এই গাছটা দেখো, দেখে কি মনে হচ্ছে? আরওয়া ক্যাকটাসের দিকে তাকিয়ে বলল, কাঁটাযুক্ত গাছ। অপ্রয়োজনীয়। না। কেন না? ক্যাকটাস খুব উপকারী গাছ। এটি বাতাসের কার্বন ডাইঅক্সাইড নিয়ে অক্সিজেন ত্যাগ করে। ওটা তো সব গাছই করে, এর বিশেষত্ব কি? আরওয়া উত্তরটা জেনেও বলল না। কৌতূহলী গলায় জিজ্ঞাসা করল, আসলেই তো বিশেষত্ব কি? জহির সাহেব বললেন, এটি স্ট্রেস কমায়, বাতাসকে পরিশোধন করে, সবচেয়ে মজার বিষয় এটি বিরূপ পরিবেশেও খুব দ্রুত অভিযোজিত হয়ে টিকে থাকতে পারে। এখান থেকে আমরা শিক্ষা পাই যে কোনো পরিস্থিতিতে শক্তভাবে টিকে থাকতে হবে। এই পৃথিবী সবসময় আমাদের অনুকূলে থাকবে না। আরওয়া মনোযোগী শ্রোতার মতো সবটা শুনে মাথা নাড়ল। জহির সাহেব তার মনোযোগ দেখে বেশ আনন্দিত হলেন। মেয়েটার গাছ নিয়ে আগ্রহ আছে বোঝাই যাচ্ছে। মা, তোমার সাথে আমার অনেক জরুরি কথা আছে। কোকেয়া কাপড় ভাঁজ করতে করতে বললেন, হুম বল, কি বলবি? জাওয়াদ একবার বাবার দিকে তাকালো। একটু দূরেই জহির সাহেব চেয়ারে বসে পেপার পড়ছেন। সে মনের জোর এনে বলল, এই বিয়ে আমি মানতে পারছি না মা। আরওয়ার সাথে আমার অ্যাডজাস্ট হচ্ছে না। আমি তাকে ডিভোর্স দিতে চাই। বিস্ময় কোকেয়ার হাত থেকে শাড়ি পড়ে গেল। সে দুই হাত কানে চেপে চিৎকার করে বলল, নেহই এ নেহি হো সাকতা। তার চিৎকারে জাওয়াদের কানের পর্দা ফেটে গেল যেন। পরক্ষণেই সে একদম স্বাভাবিক গলায় বলল, তুই কি ভেবেছিলি আমি এরকম রিয়েকশন দিব? তোদের বিয়ে হলো, সপ্তাহও পেরোলো না, এখনই হাল ছেড়ে এই কথা বলছিস?
তোর বাবার সাথে আমি 28 বছর ধরে সংসার করে অ্যাডজাস্ট করতে পারলাম না, আর তুই 2 দিনে করে ফেলবি ভাবলি কিভাবে? কিন্তু মা, ও আমার চেয়ে আলাদা। ওর কার্যকলাপ আমার ভালো লাগে না। আমার সাথে সারাক্ষণ ঝগড়া করে। একই মেন্টালিটির হলে তো তোদের সংসার জমবে না। পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে, এটাই তো নিয়ম। আর ঝগড়া এ বাড়িতে করে না কে? তোর দাদিকে দেখ, সাবা নাহিয়ানকে দেখ। এখন এসব অহেতুক কথা বাদ দিয়ে যা তো। আমার অনেক কাজ পড়ে আছে। জহির সাহেব বিড়বিড় করে বললেন, 1 নম্বর ঝগড়ুটের নামটাই যে বাদ দিলে। জাওয়াদ কান ঝাড়তে ঝাড়তে বাবার সামনে গিয়ে বসল। উহু, কানটা গেল, এত জোরে চিৎকার করে কেউ? জহির সাহেব পেপারের উপর উকি দিয়ে বললেন, কিরে, এবারও পাত্তা পাস নাই? জাওয়াদ ঘাড় নাড়িয়ে না বলল। জহির সাহেব হেসে বললেন, ওটা আমিও এই 28 বছরে পাই নাই। ব্যাপার না, বলেই আবার পেপারের পিছে মুখ ঢাকলেন। জাওয়াদ কাটকাট গলায় বলল, বাবা, তুমি উল্টা পেপার পড়ছো কেন? জহির সাহেব মাথা বের করে ফের বললেন, সোজাভাবে পড়া শেষ। তোর মায়ের উটকো কথা শোনার চেয়ে উল্টো পেপার পড়ার অনুশীলন করা বেশ ভালো। আমার মাঝেমধ্যে কি মনে হয় জানিস? নারীদের ব্রেইনে মিরর এফেক্ট আছে। যা বলবি বা বুঝাবি তার উল্টোটা তাদের মস্তিষ্কে যায়। যদি বলিস ভালো, বুঝবে মন্দ। মন্দ বললে ভালো বুঝবে না। মন্দ বললে আরও ডাবল মন্দ বুঝবে। তাহলে তো মিরর এফেক্ট ও যুক্তিযুক্ত না। বলা উচিত ছিল ওদের মস্তিষ্কে পজিটিভ সেন্সরটাই নাই, সব নেগেটিভ। পয়েন্ট টু বি নোটেড, এটা শুধুমাত্র স্বামীর ক্ষেত্রে প্রযোজ্য। তাও তোর ভাগ্য ভালো, তোর বউ হিন্দি সিরিয়াল দেখে না। নয়তো আমার মতো কনফিউজড হয়ে যেতিয়ে নায়িকা নাকি খলনায়িকা। বাবা, তুমি অন্তত বোঝার চেষ্টা করো। আমার পক্ষে এই বিয়ে মানা কঠিন হয়ে যাচ্ছে। বাবারে, বিয়ে জিনিসটাই এমন। মেনে নেওয়া কঠিন বই কিছু না। জাওয়াদ নিরাশ হয়ে বাবা মায়ের রুম থেকে বেরিয়ে গেল। কোকেয়া সাথে সাথে জহির সাহেবের কাছে এসে বললেন, বাপ বেটা কি ফিসফিস করছিলে? সব তো কানখাড়া করে শুনেছি, নতুন করে কি বলবো? ছেলেটা সেই শুরু থেকেই বিয়েটা করতে চায়নি। যখন না করার ছিল তখন না বলার সাহস পায়নি, এখন আর কপাল চাপড়ে কি হবে? এটাই তো আমাদের বংশের ছেলেদের দুর্বলতা, কর্তার সামনে কেউই না করতে পারিনি। নয়তো এত বদনসিব হয়। এই কি বললে তুমি? আমি আবার কি বললাম? এই, তুমি পেপার উল্টে রেখেছ কেন? এতক্ষণ পেপার পড়ার ভান ধরেছিলে। তুমি আশেপাশে থাকলে কোনো কিছুই মনোযোগ দিয়ে করতে পারি বলো? মন তো ঘুরে ফিরে তোমার দিকেই সরে যায়। কোকেয়া লাজুকতা লুকিয়ে বললেন, সব ঢং তোমার। বুঝি না ভাবো। হা, সত্যি কথার ভাত নাই। তাই তো আমি 2 বেলা রুটি খাই। আরোয়া গালে হাত দিয়ে ভাবতে লাগলো, জাওয়াদের সমস্যাটা কি? সে কেন আমাকে মেনে নিতে নারাজ? তার কি গফ আছে? এমন খরুচ লোকের গফ থাকবে? অবশ্য বলা যায় না, হয়তো আমার সামনেই এমন ভাবে আছে, অন্যদের সামনে ভিন্ন। দেখা গেল তার গফের কাছে সে পৃথিবীর সবচেয়ে রোমান্টিক এবং কেয়ারিং প্রেমিক। না, এই লোকের মিস্ট্রি এমনি এমনি সলভ হবে না। কোনো একটা উপায় বের করতেই হবে। কিন্তু কি করা যায়? জাওয়াদের এই কয়দিনের রুটিন পর্যবেক্ষণ করে যা বুঝল সে খুবই বোরিং। সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ এক্সারসাইজ করে। তারপর নাস্তা খেয়ে অফিসে যায়, অফিস থেকে ফিরে 1 মগ কফি খাবে, সাথে কিছু স্ন্যাক্স। তারপর ল্যাপটপ নিয়ে বসবে, একদম ডিনারের আগ পর্যন্ত ল্যাপটপেই ডুবে থাকবে।
এমন রোবোটিক লাইট দেখতেও আরও অসহনীয় লাগে। বাসায় এত মানুষ, সবাই কত খোশগল্প করে। নাহিয়ান ভাইয়ার মতো নিউরোস্পাইন সার্জন পর্যন্ত কত প্রাণোচ্ছল থাকে। যখনই সময় পায় পরিবারের সবার সাথে আড্ডা দেয়। তাকে দেখলে বোঝাই যায় না দীর্ঘ সময় ওটি করে ক্লান্ত হয়ে ফিরে এসেছেন। এতটাই প্রাণবন্ত মানুষ তিনি। এই 15 দিনে জাওয়াদকে একদিনও সবার সঙ্গে বসে কথা বলতে দেখেনি। খাওয়ার টেবিলে সে উপস্থিত আছে কি নেই এটাও বোঝা যায় না। এতটাই নির্লিপ্ততা সে। আরওয়ার মেজাজ খারাপ লাগে। তার জীবনে এমন রোবটই আসার ছিল। এই বিয়েটার কি আদৌ ভবিষ্যৎ আছে? এভাবে আর কতদিন চলবে? হ্যালো ফারাজ। হ্যাঁ তানভীর বল। কি খবর তোর? এই তো চলে। তোর? ভালোই। তুই আজ সন্ধ্যায় ফ্রি আছিস? থাকলে ধানমন্ডি আয় আড্ডা দেই। জাওয়াদ ঘড়ির দিকে চেয়ে বলল, আচ্ছা। ক্যাফেতে বসে তানভীর বলল, ভাবি কেমন আছে? আছে ভালোই। তোর কি অবস্থা হঠাৎ আসতে বললি? এমনি বহুদিন কথা হয় না ভাবলাম বসি কোথাও। নিপা ভাবি বাপের বাড়ি গেছে নাকি? কিভাবে বুঝলি? না বোঝার কি আছে, বিয়ের পর তুই আর আড্ডায় আসিস না এ তো সবার জানা। তানভীর ম্লান হেসে বলল, আমার সঙ্গে এখন কেউই কন্ট্যাক্ট রাখে না। অবশ্য এর জন্য আমি দায়ী। বন্ধুত্ব টিকিয়ে রাখতে হলে টাচে থাকতে হয়। দূরত্ব বাড়লে গুরুত্ব কমে যায়। দূরত্ব ম্যাটার না। তুই তো বলতে গেলে একদম বিচ্ছিন্ন হয়ে গেছিস। কি করব বল? নিপা পছন্দ করে না এসব। ওর জন্য সেপারেট বাসা নিলাম, যা যা চেয়েছে তাই তাই করেছি। তবুও ওর মন পাই না। বিয়ের 2 বছর পর ছেলে হলো, ছেলেটা এখন হাঁটতে শিখেছে, একটু চোখের আড়াল হলেই দুর্ঘটনা ঘটে যায়। কতবার যে পড়ে ব্যথা পাইছে। একা হাতে বাচ্চা সামলানো যায়। আমি যতক্ষণ থাকি ওকে সঙ্গ দেই। অথচ আমার বাবা মা একা পড়ে আছেন, উনারা থাকলে এত পেরেশান হতে হতো না। তো আন্টিকে বল তোদের ওখানে চলে আসতে। নিপা আসতে দিবে ভাবছিস? কখনোই না। জাওয়াদ হেসে বলল, তুই চাইলে সব হতো। প্রশ্রয় দিয়েছিস বলেই এই অবস্থা। তানভীর পেছনে হেলান দিয়ে উপরে তাকিয়ে ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলল। কিছুক্ষণ নীরব থেকে বলল, আমার মাঝে মধ্যে মনে হয় বিয়ে করাই উচিত হয়নি। আগেই বিন্দাস ছিলাম। কেন যে এই সংসার নামক জেলখানায় ঢুকতে গেলাম। এখনের যুগের মেয়েরা খুব সাংঘাতিক বুঝলি। এমনিতে ফরজ কিছুই মানবে না, কিন্তু হাতিয়ার হিসেবে কিছু হাদিস মুখস্থ করে রাখবে। বলবে শ্বশুর শাশুড়ির খিদমত করতে ওরা বাধ্য না। এমন সব হাদিস শুনায় কিছুই আর বলতে পারি না। যদি বলি পর্দা করাও তো ফরজ, স্বামীর সব কথা শোনা ও তো আবশ্যক, তখন আবার তেতে বলবে মাই লাইফ মাই চয়েস। এখন কি আগের জামানা আছে নাকি? তুই ডিপ্রেসড হয়ে গেছিস। এত মন খারাপ করিস না, চিল কর। আর চিল। সব সুখশান্তি চিলেই ছো মেরে নিয়ে গেছে। জাওয়াদ আর কিছু বলল না। চুপচাপ কফিতে চুমুক দিল আর ভাবতে লাগলো এখনের মেয়েরা আসলেই অনেক খারাপ। ছেলেদের জীবন তেজপাতা করতে ওদের 2 মিনিটও লাগে না। নির্জন জায়গায় গাড়ি থামিয়ে জাওয়াদ গাড়ির উপর উঠে শুয়ে পড়ল। আকাশ ভরা তারা ঝলমল করছে, চাঁদ নেই বলে তারাদের আধিপত্য দৃশ্যমান। জাওয়াদ এক ধ্যানে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ ওর খুব পছন্দ। কি সুন্দর লক্ষ কোটি নক্ষত্ররাজি বুকে রেখে উদারতার উপমা হয়ে আছে। অথচ এই আকাশের নিচে বাস করা মানুষের মন কত নীচ, কত ছোট। হিংসা, বিদ্বেষ, স্বার্থপরতা রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। ধনসম্পদের পাহাড় গড়েও কেউ কেউ তুষ্ট হতে পারে না। গুড তো বেটার চাই, বেটার তো বেস্ট চাই, বেস্ট তো এক্সিলেন্ট চাই। তবুও শান্তি হয় না, তুষ্টি মিলে না।
বাসায় ফিরতেই জাওয়াদ দেখে আরওয়া সামনের দিকে ঝুঁকে কান্না করছে, ওর কান্নার তোপে শরীরটা কেঁপে কেঁপে উঠছে। পেছনে থেকে এমন দৃশ্য দেখে জাওয়াদের মন কিছুটা খারাপ হলো। মেয়েটা হয়তো এই অদ্ভুত সম্পর্কে জড়িয়ে খুব কষ্ট পাচ্ছে। সবার সামনে স্বাভাবিক দেখালেও একা থাকলেই কেঁদে ভাসায়। আজ অসময়ে ফেরায় সে ব্যাপারটা জানতে পেরেছে। কিছুটা আত্মগ্লানিতেই ভুগল জাওয়াদ। জাওয়াদ ধীর পায়ে আরওয়ার পেছনে খানিকটা দূরত্ব রেখে বসল। সান্ত্বনার স্বরে বলল, আমি আসলে কি বলবো বুঝতে পারছি না। আমি লয়ারের সাথে কথা বলেছি, বিয়ের বয়সটা খুব কম তো, তাই আইনি কাজে একটু অপেক্ষা করতে হবে। আপনি চিন্তা করবেন না, আমি নিজ দায়িত্বে আপনার বিয়ের ব্যবস্থা করব। আপনার কোনো সমস্যা হবে না। আরওয়ার কান্না আরও বাড়ল। জাওয়াদ মাথা নিচু করে বসে রইল। তখন হঠাৎ আরওয়া পিছনে শুয়ে পড়ল। জাওয়াদ ভয়ে দ্রুত উঠে সরতেই দেখে আরওয়া বিছানায় গড়াগড়ি খেয়ে হাসছে, তার কানে ইয়ারফোন আর হাতে ফোন। জাওয়াদ বিস্মিত চোখে তাকিয়ে রইল। তার মানে এতক্ষণ ও কাঁদছিল না হাসছিল? হাসবার সময় কেউ এমন কাঁপে আর গুনগুন শব্দ করে, নাকি একা একা হাসছিল বলে শব্দটা কান্নার মতো শোনাচ্ছিল? অথচ সে কি না কি ভেবে এতক্ষণ আপসেট ফিল করছিল। সে আসলেই বলদ। পাশ ফিরে জাওয়াদকে দেখে আরওয়া কান থেকে ইয়ারফোন সরিয়ে কোনোমতে হাসি থামিয়ে বলল, আপনি আজকে এই সময় হঠাৎ কখন এলেন? জাওয়াদ টাইয়ের নট খুলতে লাগলো, মনে মনে বলল, ভাগ্য ভালো আরওয়া কিছু টের পায়নি, নয়তো আরেক দফা হেহে করত। আরওয়া ফোন রেখে টেবিলে থেকে পানি এগিয়ে দিল। জাওয়াদ পানি পান করে বেডের একপাশে পেছনে বালিশ রেখে হেলান দিয়ে বসল। আরওয়া কাভার থেকে টি শার্ট বের করে বেডের উপর রেখে বলল, আজ কি বেশি চাপ ছিল অফিসে? আপনাকে খুব টায়ার্ড দেখাচ্ছে। না, আমি ঠিক আছি। আরওয়া কফি মেকার অন করে চেয়ারে বসল। জাওয়াদ চোখ বন্ধ করে বলল, আরওয়া আপনি এখানে হ্যাপি আছেন? আই মিন এমন এবনর্মাল রিলেশনশিপ কন্টিনিউ করতে ভালো তো লাগার কথা না। ভালো লাগার কথা না এটা ঠিক, তবে এন্টারটেইনমেন্ট হচ্ছে। কিভাবে? আপনার পরিবারের বেশিরভাগ সদস্য খুব মজার মানুষ। এদের একেকজনের কীর্তিকলাপ একেক রকম। এই বৈচিত্র্যতা দেখতে ভালো লাগছে। ওহ, দাদাসাহেব লোক পাঠিয়ে আমার বই খাতা আনালেন। উনি বললেন পড়াশোনা কন্টিনিউ করতে। আপনি কি বলেন? অবশ্যই করবেন, করবেন না কেন? একটা সাময়িক সম্পর্কের জন্য নিজের পড়াশোনার বা ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করা ঠিক হবে না। আরওয়া হাসল। ওর হাসি দেখে জাওয়াদ বলল, কি ব্যাপার, হাসছেন কেন? আমি কি হাসির কথা বলেছি? হাসির মতোই ঘটনা কিন্তু। দেখুন, আপনাকে আমি কি দারুণ অফার দিয়েছিলাম। আমাকে সলিড রিজন দেখালেই কিন্তু আমি চলে যেতাম। এই বিয়েটা রাখতাম না। কিন্তু আপনি আমায় ঠিকঠাক উত্তর না দিয়ে এক প্রকার রেখেই দিয়েছেন। যে পরোক্ষভাবে আটকে রেখে মুখে বলছে এটা সাময়িক সম্পর্ক, তখন হাসি আসবে না? জাওয়াদ কপালের মাঝে দুআঙুল চেপে ঘষল। প্রচুর মাথা ব্যথা করছে তার। এই মুহূর্তে অযথা তর্ক করার ইচ্ছা নেই তার। আরওয়া মগে কফি ঢেলে ওকে দিয়ে বলল, মাথা ধরেছে, আমি ম্যাসাজ করে দেই। নো থ্যাঙ্কস। নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে ড্রয়ার থেকে ভিক্স নিয়ে আরওয়া জাওয়াদের কপালে লাগিয়ে ম্যাসাজ করে দিল। জাওয়াদ চোখ বুজে রইল। আরওয়া মন দিয়ে চেয়ে দেখল তার বরের মুখখানি। প্রশস্ত কপালে মাঝারি গড়নের ভ্রু জোড়া, চোখগুলো বেশি বড় না আবার ছোট না, চেহারার সঙ্গে মানানসই। খাড়া নাক আর ছেটে রাখা চাপ দাড়িতে দেখতে তাকে ভীষণ ম্যানলি লাগে। তার উপর গায়ের রং তামাটে হওয়ায় তাকে নায়কের চেয়ে কোনো অংশে কম মনে হয় না। আরওয়া তার চুলে হাত গলিয়ে হালকা টেনে দিল। জাওয়াদের নীরবতা দেখে বোঝা যাচ্ছে তার আরামই লাগছে।
আরোয়া মনে মনে বলল, কেন যে আপনি এই বিয়েটাকে কঠিন বানাচ্ছেন বুঝি না। নয়তো আরোয়া দেখিয়ে দিত বরকে যত্ন করা কাকে বলে, কত প্রকার ও কি কি। নিজের কত বড় লস করেছেন এখনো টের পাচ্ছেন না। আহারে। ঘুম থেকে উঠে জাওয়াদ কিছুটা অবাক হল। কখন যে দুচোখের পাতা এক হয়ে গেছে বলতেই পারে না। ঝগড়ুটে মেয়েটার হাতে জাদু আছে বলতেই হয়। শোয়া থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হল। মাঝেমধ্যে অসময়ে ঘুমালে শরীর ও মন দুটাই ফুরফুরে লাগে। জাওয়াদ রুম থেকে বেরিয়ে চারদিকে তাকিল। না, আশেপাশে আরওয়াকে দেখা যাচ্ছে না। বসার ঘর থেকে হাসাহাসির শব্দ আসছে, হয়তো আরওয়া ওখানেই আছে। তাকে দেখে কোকেয়া বললেন, কিরে তোর ঘুম ভাঙল? রাহেলা ওর জন্য নুডলসটা গরম করে আনত। রাহেলা ওভেনে নুডলস গরম করে জাওয়াদকে দিল। জাওয়াদ বাটিটা হাতে নিতেই সবাই কথা বন্ধ করে ওর দিকে তাকাল। কাটা চামচে নুডলস পেঁচিয়ে মুখে তুলতেই কুহু বলল, মজা। জাওয়াদ ভ্রু কুঁচকে বলল, মজা হবে না কেন? এভাবে না, ভালো মতো বল। তুই করেছিস নাকি? বল না। হ্যাঁ, মজাই। সব ঠিকঠাক। হুম। নতুন ভাবি এবার বিশ্বাস হলো তো? পাপিয়া বলল, এতক্ষণ আমরা সবাই বললাম অনেক মজা হয়েছে, কিন্তু সে মানতেই চায় না। সাবা বলল, তোরা এখন বুঝবি না। বিয়ের পর হাজবেন্ড ছাড়া দুনিয়ার সবাই বললেও কাজ দেয় না। কোকেয়া বলল, তোরা থামো তো, আমার বৌমাকে লজ্জায় ফেলে দিচ্ছিস। দেখ ওর মুখ কেমন লাল হয়ে গেছে। জাওয়াদ আর চোখে আরওয়ার দিকে তাকাল। আরওয়া প্রসঙ্গ পাল্টাতে বলল, মা তুমি না বলছিলে তোমাদের বিয়ের ছবি দেখাবে? চলো না দেখি। বলেই জোর করে রোকাকে নিয়ে আরওয়া চলে গেল। কুহু, সাবা, পাপিয়া হিহি করে হাসতে লাগল। জাওয়াদ থমথমে গলায় বলল, এত হাসার কি আছে বুঝি না। সব কথায় হি হি করা লাগে। কুহু বলল, আমরা ক্লোজআপ দিয়ে দাঁত মাজি তো, তাই হেহে করে টুথপেস্ট বিজ্ঞাপন প্রচার করছি। পাপিয়া বলল, একদম ঠিক। ভাইয়া তোমার হিংসে হয় আমাদের মতো হাসতে পারো না বলে। এটা নিয়ে আবার হিংসা? তোদের থট দেখলে হাসি পায়। বলেই জাওয়াদ নুডলসের বাটি নিয়ে রুমে চলে গেল। কুহু বলল, এই জায়গায় নাহিয়ান ভাইয়া হলে কতবার যে ভাবির হাতে চুমু খেয়ে বলতো, ও বউ তুমি সেরা রাঁধুনি। আর জাওয়াদ ভাইকে দেখ কিছুই বলল না। ভেজিটেবল একটা। সাবা বলল, সবাই এক হয় না কুহু, তুলনা করো না। এক একজন এক এক রকম হয়। ভাইয়া আমাদের সামনে প্রকাশ করতে পছন্দ করছে না হয়তো। পাপিয়া বলল, আমি নিশ্চিত ও নতুন ভাবির সামনেও কিছু বলবে না। আমার তো মনে হয় ও কথা বলার সময় মেপে মেপে বলে। বেশি বললে শেষ হয়ে যায় যদি। হে হে হে। হে হে হে, একদম ঠিক। জোবায়ের সাহেব রকিং চেয়ারে চোখ বন্ধ করে বসে কি যেন ভাবছেন। সালমা বেগম পান সাজিয়ে তার দিকে এগিয়ে বললেন, কি হইছে, কি ভাবতেছেন এত? জোবায়ের সাহেব পান গালে তুলে বললেন, নোয়াবিকে কেমন দেখছো? ভালোই তো। হাসি খুশি মেয়ে, সবার সাথে তাড়াতাড়ি মিশে গেছে। তোমার কি মনে হচ্ছে আমি ভুল চয়েজ করছি? সালমা হেসে বলল, আপনার চয়েজ ভুল এই কথা আমরা কেউ ভাবি না। অবশ্যই আপনি ভালোটা আনেন, তবে আপনার পদ্ধতিটা ভুল। কিছু মনে করবেন না, আপনার উচিত ছিল ওর মতামত নেওয়া। ও কি বলতে চায় তা অন্তত শোনা। ওর পছন্দের কেউ আছে কি না যাচাই করা। তুমি বলতে চাইছো ও এই বিয়েতে সুখী না? সুখী কি সুখী না এইটা সময়ই বলে দিবে। ও তো চুপচাপ স্বভাবের, মনের খবর বোঝা যায় না। তবে তবে আমি হয়তো বেশি ভাবতেছি, বাদ দেন।
না, তুমি কি ভাবতেছ বলো আমাকে। নয়া মিয়াবিবির লক্ষণ তো দেখতে পাই না। কেমন জানি খাপোছাড়া খাপোছাড়া লাগে। জোবায়ের সাহেব ফের মৌনতা অবলম্বন করলেন। সকালে অফিস যাওয়ার আগে জোবায়ের সাহেব বললেন, কি ব্যাপার, তুমি একা যাচ্ছ যে? জাওয়াদ বলল, আমার সঙ্গে আর কে যাবে? কেন, আজ না আয়েশার ক্লাসে যাওয়ার কথা? জাওয়াদ চুপ করে রইল। এখন থেকে রোজ তুমি আয়েশাকে ভার্সিটিতে নামিয়ে অফিস যাবে? সবকিছু মুখে বলে দিতে হয় কেন? স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য কি লাইন বাই লাইন বলে দিতে হবে? সরি দাদা সাহেব, আমার আরও কেয়ারফুল হওয়া উচিত ছিল। আজকে গুগলে সার্চ দিয়ে দেখবে কিভাবে ভালো জামাই হওয়া যায়। বলেই জোবায়ের সাহেব মুখ ভার করে চলে গেলেন। আরোয়া তৈরি হয়ে নিচে আসতেই দেখে জাওয়াদ দরজার সামনের পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সে তো আরও আগেই অফিসে যাওয়ার জন্য বেরিয়েছিল। তবে এখনো যায়নি কেন? তার জন্য অপেক্ষা করছে এই ভাবনা তার মনে ভুলেও কি দেয়নি। আরোয়া বরং ভাবল কোনো কাজেই হয়তো রয়ে গেছে। তাই সে তাকে অতিক্রম করে আপনমনে ভার্সিটির উদ্দেশ্যে রওয়ানা হল। তখনই জাওয়াদ ডাকল, আরোয়া। ডাকটা যদিও খুব সাধারণ ছিল, কিন্তু কেন জানি আরোয়ার কাছে এটা ভীষণ আলাদা লেগেছে। সে জিজ্ঞাসু দৃষ্টিতে পেছনে ফিরে তাকাল। জাওয়াদ ফোন পকেটে রেখে বলল, আসুন আপনাকে ড্রপ করে দেই। আমি একা যেতে পারবো, সমস্যা নেই। আপনাকে অযথা উল্টোপথে যেতে হবে না। সবসময় এত কথা বলো কেন? মুখ ব্যথা করে না? আমি কখন বেশি কথা বললাম? আগের হিসাবে এখন আমি কথা বলি না বললেই চলে। আমার ক্লাসমেটদের জিজ্ঞাসা করে দেখবেন। ওদের কান ঝালাপালা করা আমার মুদ্রাদোষ। জাওয়াদ গাড়ির দরজা খুলে বলল, বসো। আরোয়া গাড়িতে বসল। জাওয়াদ ড্রাইভিং সিটে বসে বলল, এমন হা করে চেয়ে না থেকে সিট বেল্ট পরো। রহস্য কি খন্দকার সাহেব? পথিমধ্যে গায়েব করার ফোন দিয়ে আটছেন নাকি? হঠাৎ যেচে নিতে চাইছেন? মশামাছি মেরে হাত ময়লা করার কারণ দেখছি না। আমি মশামাছি? জাওয়াদ ওর দিকে তাকালো, কিতক্ষণ পরখ করে বলল, তোমাকে মশামাছি বললে ওদেরও অপমান হবে। আরোয়া মুখ ফুলিয়ে বলল, আপনার থেকে ভালো কিছু শুনব এ আশা আরোয়া করে না। রোজ সকলে নিমপাতার রস সেবন করেন বুঝি? অবশ্য যে চিনি ছাড়া কফি পান করে তার অন্য তেতো পানীয়র দরকার কি? জাওয়াদ ড্রাইভে মন দিল। এই মেয়ের কথা বলার সঙ্গীও লাগে না, অটোরেকর্ড চলতেই থাকে প্রত্যুত্তর বাদেই। নাহিয়ান নাইট করে এসে বেঘরে ঘুমাচ্ছে। সাবা যাবতীয় কাজ শেষ করে রুমে এসে বসল। ঘুমন্ত নাহিয়ানের দিকে তাকিয়ে হাসিমুখে বলল, মাশা আল্লাহ। আল্লাহ আমার বরটাকে কত কিউট করে সৃষ্টি করেছেন। নাহিয়ান হাত বাড়িয়ে বলল, বউ এমন করে চেয়ে থেকো না তো। ঘুমাতে মন চায় না। সাবা ওর হাতে চুমু খেয়ে বলল, আমার বরের দিকে আমি তাকাবো না তো কে তাকাবে হুম? তুমি নিষেধাজ্ঞা দিলেই মানতে হবে বুঝি? তোমার জন্য পরোয়ানা জারি করা আছে, আমি দিনে ঘুমানোর সময় আশেপাশে ঘেঁষবে না। বললেই হলো। অবশ্যই। আজ যখন আইন ভঙ্গ করেছ শাস্তি পেতে তৈরি হও। শাস্তি? হুম, শাস্তি। কি শাস্তি শুনি? নাহিয়ান ওকে টেনে বুকের উপর তুলে বলল, তোমার শাস্তি হলো আমাকে 1001টা চুমু খাওয়া। 1001? হুম, কম হয়ে গেল। পাগল তুমি। পাগল বলো না প্রিয়, আমি ক্লান্ত বলেই তোমায় দিতে বললাম। নয়তো আমিই দিতাম। নাও শুরু করো। সময় বেশি নেই। সাবা ওর নাক টেনে বলল, হিসাব নিকাশ করে চুমু খেতে পারবো না।
আমার মন চাইলে 1000 কেন 1,00,000 বার চুমু খাব। নাহিয়ান বিরক্ত স্বরে বলল, ও বউ শান্তি দিবে না তুমি? উফ উফ, আমি আবার কি করলাম? এমন কথা বলো না, মাঝে মধ্যে আমি আর স্থির থাকতে পারি না। এখন ঘুম আর হবে না। বলেই সাবাকে পাশ ফিরিয়ে শুইয়ে দিল। সাবা দুহাতে মুখ ঢেকে বলল, এই এখন না প্লিজ। নাহিয়ান ওর হাতের উপরেই গাঢ় চুমু খেয়ে বলল, এখন মুখ ঢেকে লাভ নেই সোনা। স্বামীর আহ্বানে সাড়া না দিলে পাপ হবে কিন্তু। নাহিয়ান আর কালক্ষেপণ করল না, ছোট বড় আদরে সাবাকে বসে এনে ফেলল খুব সহজেই। কোকেয়া বেগম নাক টেনে টেনে কাঁদছেন। আজ তার পছন্দের সিরিয়ালের নায়িকা অ্যাক্সিডেন্ট করেছে। নায়িকার জন্য নায়কের কান্না দেখে কোকেয়া বেগমের কলিজা ফেটে যাচ্ছে। আহারে, ছেলেটা কি করুণ করেই না অভিনয় করছে। ওকে অভিনয়ের জন্য অ্যাওয়ার্ড দেওয়া উচিত। কোকেয়া যদি পারত তাকে অস্কার দিত নিশ্চিত। রাহেলা হঠাৎ বিলাপ করে বলল, আফাগো পরিচালকের নাম্বার আপনার কাছে নাই? আমার তো আর সহ্য হইতাছে না আফা। কাউরে কন না পরিচালক রে কল দিত। ওদের আহাজারি দেখে সালমা বেগম ভ্রুকুচকে বলল, রাহেলা তুই মরবি না। বেগানা পুরুষের জন্য এমনভাবে চিল্লাইয়া বিলাপ করতেছস কেমনে? আর এসব তো অভিনয়, বাস্তবে কেউই মরে নাই। ও আম্মাগো অভিনয় বইলা কি দুঃখ এড়ানো যায়? মাইনষের দুঃখে মাইনষে এখন কান্দে। হেও পাক্কা অভিনেতা বলি আর চোখে ফানি আইছে। নয়তো রাহেলার কলিজা পাথরের মতো শক্ত। এই শক্ত বেডির মন গলাইয়া যে ফানি আনছে বুঝতে হইব সে যেন তেন লোক ন। সালমা জানেন ওর সাথে তর্ক করে লাভ নেই। তিনি তার মেজবুয়ের দিকে তাকিয়ে হতাশার নিঃশ্বাস ফেললেন। এই দুইজন এই বাড়ির বিখ্যাত কাঁদুনে। এরা বাস্তব ঘটনার জন্য এতবার চোখের পানি ফেলে নাই যতবার এই টিভি দেখে ফেলছে। কি যে পায় ওরা টিভিতে তার বুঝে আসে না। তিনি হেঁটে বাগানের দিকে গেলেন, সেখানে আরওয়াকে একা বসে থাকতে দেখে কিছুটা অবাকই হলেন বটে। মেয়েটা এখানে একা বসে আছে কেন? ধীর পায়ে আরওয়ার পাশে গিয়ে বসে বললেন, একা একা কি করো? আরওয়া মিষ্টি হেসে বলল, ব্লাড ডোনেশন করছি দাদি। মশাকে? হুম। মন খারাপ? না, এমনিই বসে আছি, সবসময় ঘরে বসে থাকতে ভালো লাগে না। এখানে মন বসতেছে না, তাই না বুবু? না না, তেমন না দাদি। আমার কাছে লুকিয়ে কি হবে বইন? আমিও তো একসময় নতুন বউ ছিলাম। আমি জানি নিজের পরিবার ছেড়ে নতুন জায়গায় এসে হঠাৎ করে অন্য পরিবারের সদস্য হওয়াটা এত সহজ না। সমাজ যদিও ধরে বেঁধে সম্পর্ক চাপাই দেয়, কিন্তু মানাই নিতে সময় তো লাগেই। আচ্ছা দাদি, একটা কথা জিজ্ঞাসা করি? কিছু মনে করবে না তো? কি কথা? দাদা সাহেব তো অনেক গম্ভীর। উনার সঙ্গে মানিয়ে নিতে তোমার অনেক কষ্ট হয়েছে না? একটা কথা কি জানো বুবু, মাটিতে ফুল ফোটানো অনেক সহজ। যে কেউ চাইলেই একটু যত্ন দিয়ে, একটু পরিচর্যা করে সেখানে ফুল ফুটাতে পারে। বেশি কসরত করা লাগে না বলে ওই ফুলের অধিকারী অনেক হয়। কিন্তু পাথরে ফুল ফোটানো অনেক কঠিন। সবাই ধৈর্য ধরে সেখানে ফুল ফোটাতে পারে না। তবে যদি ফুল ফোটে, ওই ফুলের অধিকারী বহুজনকে হয় না, নির্দিষ্ট একজনই হয়। গম্ভীর আর অন্তর্মুখী মানুষগুলোর ভালোবাসা সবাই বুঝতে পারে না। তোমার দাদাসাহেব খুব রাগী মানুষ। প্রথম প্রথম তো তার সামনে কথা বলতেও সাহস পাইতাম না। যদিও তিনি কখনো উচ্চস্বরে কথা বলে নাই। কিন্তু মনের ভয় কি এমনে এমনে দূর হয়? ধীরে ধীরে সময় যত গেছে বুঝলাম ঝিনুকের শক্ত খোলসের ভেতরের অংশটা খুব নরম।
ওই নরম অংশে জমে থাকা মুক্তার একমাত্র অধিকারী হিসেবে যেদিন নিজেকে আবিষ্কার করছি সব আফসোস মুছে গেছে। সবকিছু সহজ হয়ে গেছে। আরওয়া হেসে বলল, দাদা সাহেব তোমাকে অনেক ভালোবাসে তাই না? তা তো বাসেই। তোমার দাদা সাহেবের জন্য 2টা দিন বাপের বাড়ি থাকতে পারি নাই। মেহমানের মতো সকালে গেছি বিকালে চলে আসছি। আরওয়া চেয়ে দেখল কথাগুলো বলার সময় সালমার চোখে মুখে কেমন দ্যুতি ছড়াচ্ছে। বরের ভালোবাসা যে নারী পায় তার সৌন্দর্য অন্য সব কিছু ছাপিয়ে যায়। আরওয়া দূরের আকাশের দিকে চেয়ে মুচকি হাসল। এই সৌভাগ্য তার নেই হয়তো। পৃথিবীতে সবাই সুখী হয় না। কাজ শেষ করে বিছানায় শুতে এসে জাওয়াদ দেখে আরওয়া বসে ওর দিকে চেয়ে আছে। জ্যান্ট ওর বিছানায় আসার অপেক্ষাই করছিল এতক্ষণ। জাওয়াদ নিজের বালিশ ঠিক করে শুয়ে পড়তেই আরওয়া বলল, আপনার এই নাটক কতদিন চলবে বলে কন্ট্রাক্ট করেছেন? মানে যার জন্য এই কাঁটাতার সেটে রেখেছেন সে কতদিনের সময় দিল? কার কথা বলছো? রাতবিরেতে মাথা গেছে নাকি? আরওয়া সিরিয়াস গলায় বলল, আপনার প্রেয়সীর জন্যই তো এই বিয়ে মানতে অসুবিধা তাই না? তো সে আপনাকে এই বিয়ে ভাঙতে কতদিন সময় দিল? ওহ এই ব্যাপার। খবরদার কোল্ড ওয়ার খেলতে আসবেন না। আমি টায়ার্ড এই সবে। আমার মনে হচ্ছে এখন একটা বিহিত করা উচিত। বিয়ের প্রায় 20 দিন হয়ে গেছে। এবার অন্তত খোলাসা করুন। আমি জানতে চাই আমাকে কেন আপনি মানতে নারাজ। পরিবারের চাপে বাধ্য হয়ে বিয়ে করেছেন বুঝেছি, কিন্তু এখন বিয়ের পর ডিভোর্স দিলে কি পরিবার মানবে? যদি এখন মানে তবে না বলার সময় মানল না কেন? আমার জীবনটা অযথা প্রশ্নবিদ্ধ করার দরকার কি ছিল? আমার নামের আগে ডিভোর্সি খেতাব লাগানোর চেয়ে বিয়েটা না করা কি ভালো ছিল না? আপনি যখন এটা মানবেনই না বলে মনস্থির করেছিলেন তবে আমাকে এই সম্পর্কে জড়ালেন কেন? জাওয়াদ আরওয়ার দিকে শান্ত দৃষ্টিতে তাকাল। দুহাতে নিজের মুখ মুছে চুলগুলো ঠেলে পেছনে নিল। মাথা নিচু করে নীরব রইল বেশ অনেকটা সময়। আরওয়া ভাবল এখন বুঝি জাওয়াদ সবটা ক্লিয়ার করবে। কিন্তু না, তাকে নিরাশ করে দিয়ে জাওয়াদ বলল, অনেক রাত হয়েছে। ঘুমিয়ে পড়ো। সকালে ক্লাস আছে না। আরওয়ার ভীষণ মেজাজ খারাপ হয়ে গেল। সে হাতের কাছে থাকা কাচের গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারল। সেই ভাঙা কাচের দিকে এগিয়ে গিয়ে হেসে বলল, আমি আমার লাইফে অ্যাডভেঞ্চার চেয়েছিলাম। তাই বলে আল্লাহ সেটা এভাবে পূরণ করবে ভাবিনি। আসলে কোনো কিছু ভাবা ঠিক না। কখন কোন মনোকামনা পূরণ হয়ে যায় বলা যায় না। লাইফ শুড বি গো এহেড উইদাউট থিঙ্কিং এনিথিং। আর এটা হবে আমার ভাবনার বাইরের একটা কাজ। বলেই আরওয়া কাচের একটা বড় টুকরো হাতে নিয়ে এলোপাথারি আঁচড় রাখতে লাগল নিজের হাতে। যন্ত্রণায় তার চোখ থেকে পানি পড়ছে, তবুও রাগ পড়ছে না। জাওয়াদ দ্রুত ওর কাছে গিয়ে আটকানোর চেষ্টা করল। কিন্তু আরওয়া ওর কাছে ঘেঁষতে দিল না। ওর হাত থেকে টপটপ করে রক্ত ঝরছে দেখে জাওয়াদ আর দেরি করল না, দুহাতে ওকে আগলে নিয়ে কাচের টুকরোটা ফেলে দিল। আরওয়া ওর বুকের মাঝেই অজ্ঞান হয়ে পড়ে গেল। আরওয়ার যখন জ্ঞান ফেরে রাত প্রায় 3:30। হাতে ব্যান্ডেজ করা হলেও ভীষণ জ্বালাপোড়া করছে। কাচের আঁচড় কি ভীষণ জ্বালাময়ী ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। আরওয়া চারদিকে চেয়ে বোঝার চেষ্টা করল জাওয়াদ কোথায়। বেলকনিতে জাওয়াদের ছায়া দেখে বালিশে মাথা রেখে সিদ্ধান্ত নিল কাল সকালেই সে চলে যাবে। জাটেকার নয়, তার পেছনে সময় নষ্ট করে আর লাভ নেই। যার বাড়ি, যার বিছানা সে আরাম করেই তা ভোগ করুক। সে কেন এসবের মাঝে অন্তর্ক হবে? একটা মেয়ে অনেক আশা ভরসা নিয়ে বিয়ের পর স্বামীর বাড়িতে আসে। অচেনা অজানা পরিবেশে এসে নিজেকে মানিয়ে নিতে মেয়েদের অনেক কষ্ট হয়। তবে যদি জীবনসঙ্গী সাপোর্টিভ হয় অন্য সব প্রতিকূলতা কাটিয়ে মেয়েটা খুব সহজেই টিকে যায় এবং নতুন পরিবারের বিশেষ সদস্য হয়ে ওঠে। এই বিয়েতে জাওয়াদের মতো না থাকলেও আরওয়ার পূর্ণ মতো ছিল।
চঞ্চল প্রকৃতির মানুষরা চুপচাপ মানুষের প্রতি বরাবরই আকর্ষণ বোধ করে। বিয়ের আগে যে দুইবার তাদের দেখা হয়েছিল জাওয়াদ তার সাথে সৌজন্যমূলক আচরণ করেছে। তখন তাকে দেখে আর যাই হোক এটা মনে হয়নি বিয়েটা তার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে। যদি একটাবার সে আরওয়াকে বলতো তবে আরওয়া কখনোই এই বিয়ে হতে দিত না। ওর পরিবারে ওর মতের বিরুদ্ধে যাবে এমন কেউ নেই। এখনো যদি সে গিয়ে বলে এই বিয়ে সে রাখবে না, ওনারা তাকে সাপোর্ট করবেন এইটুকু ভরসা তার আছে। কিন্তু ব্যথাটা যে ভিন্ন জায়গায়। আরওয়ার দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। ও মুখে যতই ঝগড়া করুক বা জাওয়াদকে বিরক্ত করুক, জাওয়াদের প্রতি ওর দুর্বলতা অনেক। শান্তশিষ্ট সুদর্শন পুরুষ জাওয়াদ। সে যখন ল্যাপটপে কাজে মগ্ন থাকে বা নীরবে এক কোণে বসে বই পড়ে, আরওয়ার শান্তি লাগে না। এই দুটো বস্তুকে আরওয়া খুব হিংসা করে। জাওয়াদ যে গভীর মনোযোগে ওদের নিয়ে মত্ত থাকে, আরওয়াতে তেমন মত্ত থাকে না কেন? মানুষ আবেগের তাড়নায় কত কি করে। নারী পুরুষের মাঝে যে চৌম্বক আকর্ষণ আছে তার প্রভাবও কি নেই ওর মাঝে? কোনো পুরুষের পক্ষে কি সম্ভব এমন তরুণী স্ত্রীকে উপেক্ষা করে দিনের পর দিন কাটানো? এত নির্লিপ্ততা কখন আসে মানুষের? হয় তার জীবনে অন্য নারী আছে, হোক সে পাস্ট কিংবা প্রেজেন্ট, অথবা সে অক্ষম। আরওয়ার ভেতরটা ভারী হয়ে আসে, বারবার জিজ্ঞেস করতে মন চায়, আমায় কেন ভালোবাসতে পারছেন না? এই বিয়েটাকে একটা সুযোগ দেওয়া কি খুব কঠিন হতো আপনার জন্য? আপনি একবার সুযোগ দিয়ে দেখুন। আমি আপনাকে অভিযোগ করার স্কোপ দিব না। আমি তো বিয়ে করে এসেছি বিয়ে নামক পরীক্ষাটায় ফুল মার্কসে পাশ করতে। আমি তো সাপ নেউলের খেলা খেলতে আসিনি। কিন্তু এসব আবেগ দেখিয়ে নিজের দুর্বলতা প্রকাশ করতে ইচ্ছে করে না তার। জাওয়াদ রুমে ফিরে আরওয়ার দিকে তাকালো। আরওয়া তাকে ঢুকতে দেখেই চোখ বন্ধ করে ঘুমের ভান ধরেছে। জাওয়াদ আলতোভাবে ওর ব্যান্ডেজ করা হাতটা ধরল। আরওয়া বালিশ চেপে কাঁদছিল বলে হাতটা বালিশের নিচে ছিল। জাওয়াদ বালিশ সরিয়ে তাই হাতটা মেলে দিল। ওর স্পর্শে আরওয়ার কষ্ট যেন আরও বাড়ল। কান্না সব দলা পাকিয়ে সজোরে বেরিয়ে আসতে চাইছে। আরওয়া নিজেকে সামলানোর কঠিন চেষ্টা করছে। না, কান্না করা যাবে না। কান্নাকাটি করে দয়া ভিক্ষা চায় না সে। জাওয়াদ ওর চোখের পানি মুছে দিয়ে বলল, এ কয়দিনে অনেক পাপ জমা করছি। আমার আরও শক্ত হওয়া উচিত ছিল। নিজের মতামত রাখার মতো স্ট্রং হওয়া উচিত ছিল। আমার দুর্বলতার দায়ভার তোমার উপর বর্তায় না। তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য বেস্ট কাউকে আনব, যে সবটা জেনে তোমাকে অনায়াসে মেনে নিবে। এই বিয়ের কোনো খারাপ প্রভাব তোমার জীবনে পড়বে না। আরওয়া চোখ মেলে চাইল জাওয়াদের দিকে। জাওয়াদ অপ্রস্তুত ভঙ্গিতে ওর হাত ছেড়ে বলল, পেইনকিলার খেয়ে নিবে একটা। অনেক ব্যথা করছে না? আরওয়া হেসে বলল, না, একটুও ব্যথা করছে না। আরাম লাগছে। জাওয়াদ ড্রয়ার থেকে পেইনকিলার বের করে বলল, এটা খেয়ে ঘুমাও, ভালো লাগবে। আরওয়া শান্তস্বরে বলল, আমি কাল সকালে চলে যাব। আপনি কষ্ট করে রফিক চাচাকে বলবেন আমাকে যেন দিয়ে আসেন। জাওয়াদ প্রত্যুত্তর না করে হলুদ মেশানো দুধের গ্লাসটা এগিয়ে দিল। আপনাকে কষ্ট করে কেয়ার দেখাতে হবে না। আমি ঠিক আছি। জাওয়াদ গম্ভীর স্বরে বলল, জেদ ধরো না। যা বলছি চুপচাপ করো। আরওয়া এবার কেঁদেই ফেলল। কাঁদতে কাঁদতে বলল, পেয়েছেন কি আপনি? আপনি যা বলবেন তাই হবে। আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই। জেদের বশে হাত কেটে কোনো মহৎ কাজ করনি। তোমার ইচ্ছার ডেমো দেখা হয়ে গেছে আমার। এটার উপর আপাতত ভরসা করতে পারছি না। আপনি মানুষ না, আপনি পাথর। আপনার মন বলতে কিছু নেই।
আরোয়া, তোমার মন এখন বিক্ষিপ্ত হয়ে আছে। শান্ত হও, তারপর এই বিষয়ে কথা বলবো। আর কোনো কথাবার্তার প্রয়োজন তো দেখছি না। আমি সকালে চলে যাব, এটাই ফাইনাল। বেশ, চলে যেতে চাইছো যখন যাবে। এখন যা বলছি করো। আরোয়া উঠে দেখল জাওয়াদ ইতোমধ্যেই রুমটা ক্লিন করে ফেলেছে। সে নিজের বালিশ সরিয়ে বলল, আপনাকে অনেক জ্বালিয়েছি। আমাকে ক্ষমা করবেন। আপনার বিছানায় আপনি শান্তিতে ঘুমান। আর শুনুন, আপনার প্রেমিকা যদি এই বিয়ের কারণে কোনো সন্দেহ বা অশান্তি করে আমাকে বলবেন। আমি তার সন্দেহ দূর করে দিব। জাওয়াদ ওর বোকা বোকা কথা শুনে মনে মনে হাসল। কি বলে ও এসব? আরোয়া ফ্লোরে শুয়ে পড়ল। আর তো কয়েকটা ঘন্টা, তারপর সব ঠিক হয়ে যাবে। এই ঘরটাতে জাওয়াদের কাঙ্ক্ষিত নারী আসবে। ওরা সুখে শান্তিতে বাস করবে। আরোয়ার কথা কারোই মনে থাকবে না। এসব ভাবতে গিয়েও আরোয়ার কান্না বাড়ছে। উফ, আজকে সব আবেগ উতলে উঠছে কেন? অসহ্যকর। জাওয়াদ খুব মনোযোগ দিয়ে আরোয়ার কান্না দেখছে। মেয়েরা কত অদ্ভুত হতে পারে। নিজের মনগড়া গল্পে নিজেই কেঁদে কেটে বুক ভাসায়। স্ট্রেয়ঞ্জ। পরদিন সকালে আরোয়া চলে যাবে কি বিছানা ছেড়ে উঠার শক্তিও পেল না। তীব্র জ্বরে কুপোকাত হয়ে বিছানায় পড়ে রইল। নাহিয়ান ওকে দেখে বলল, হাত কাটার ইচ্ছে হয়েছে যখন ভালো কিছু নিতে। কাঁচ নিতে গেলে কেন? ইনফেকশন হলে খবর আছে। রাগ দেখানোর ফর্মুলা পাপিয়া থেকে শিখবে, ও তোমাকে ভালোমতো শিখিয়ে দিবে কিভাবে নিজের ক্ষতি না করেও সবাইকে নাকানি চুবানি খাইয়ে রাগ মেটানো যায়। কোকেয়া বেগম ওর কান মলে বলল, তোর সবসময় বাজে কথা। কি দেখলি অবস্থা কি বেশি খারাপ? মেঝো আম্মু আমার কান না মলে তোমার ছেলের কান মলা দাও। সাথে দুটো চড়ও দিও। এই হাবলা রুমে থাকতেও এমন দুর্ঘটনা কিভাবে ঘটল? আরোয়া ধীর গলায় বলল, উনার দোষ নেই ভাইয়া। আমারই মেজাজ খারাপ হয়ে গিয়েছিল, তাই এমন করেছি। নাহিয়ান মুচকি হাসল। বের হবার সময় জাওয়াদের ঘাড় ধরে টেনে ছাদে নিয়ে বলল, তোর সমস্যা কি খুলে বল তো। আমার কি সমস্যা? তোর কি ধারণা আমরা সবাই ফিডার খাই? নাকি আন্ধা? আমি সেসব ভাবতে যাব কেন? তাই তো ভাবছিস বোধহয়। তোদের কার্যকলাপ কারো চোখে পড়ছে না ভাবছিস। দেখ জাওয়াদ, বিয়েটা ছেলেখেলা নয়। আরোয়া এখন তোর দায়িত্ব। তুই এটা অস্বীকার করতে পারিস না। ওর ড্রেসিং তো তুই করেছিলি, দেখেছিস কতটা জখম হয়েছে। একটা মানুষ সজ্ঞানে নিজেকে এত কষ্ট দিতে পারে? হুট করে ও এমন করবে আমি কল্পনাই করিনি। ও অনেক অন্যরকম। আমার সাথে যায় না আসলে। কখন কিভাবে রিয়েক্ট করে বসে আমি বুঝতে পারি না। তুই ওকে বোঝার চেষ্টা করেছিস? ও কি চায়, কেন এমন করে অনুসন্ধান করেছিস? আমার তো মনে হয় তুইই ওকে বাধ্য করছিস এমন সব স্টেপ নিতে। আমি? হ্যাঁ তুই। তোদের বিয়ে হয়ে মাস পেরুলো না, অথচ তোর হাবভাব সেই আগের মতোই। নির্লিপ্ততা, নীরস। সদ্য বিবাহিত দম্পতি এমন হয়। একটা দিন তোদের একসাথে হাসতে দেখলাম না, কোথাও বেড়াতে যেতেও দেখলাম না। আমি তোদের চিটাগং যাওয়া কনফার্ম করলাম আর তুই সেটা ক্যান্সেল করে দিলি। এসব লক্ষণ দেখলে আমি কেন যে কেউ বলে দিতে পারবে আরোয়া কেন এত ডিসপেরেট হয়ে আছে। জাওয়াদের নীরবতা দেখে নাহিয়ান বলল, তুই কি এখনো মেয়েদের ঘৃণা করিস? বিয়ের প্রতি বিদ্বেষ তোর এখনো আছে? জাওয়াদ আকশের দিকে চেয়ে বলল, জোর করে বিয়ে করালেই মনোভাব পাল্টে যায় না, বরং ঘৃণার মাত্রা বাড়তে থাকে। এটা জোবায়ের সাহেবকে কে বোঝাবেন? তুই ভুল ভাবনায় পড়ে আছিস ভাই। কিছু বিচ্ছিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের চিন্তাচেতনাকে প্রভাবিত করা মোটেও উচিত নয়।
সবাই এক নয়, এটা তোকে মানতেই হবে। ভিন্ন কোথায়? বিয়ে মানেই একটা জাহান্নাম। সেই জাহান্নামে পুরুষরা কেবল পুড়ে দগ্ধ হয়, ছাই হয়। এখনের মেয়েরা খুব ডেঞ্জারাস হয়। ওদের কার্যকলাপে জীবন দুর্বিষহ হয়ে ওঠে। আমি এজন্যই বিয়ে করতে চাইনি। বেশ তো ছিলাম একা। কেন অযথা আমার বিয়ে শাদী নিয়ে মাতল সবাই? আসল সুখের খোঁজ পাসনি বলে তোর মাথা থেকে এসব সরছে না। তুই যাদের দেখে এই নেতিবাচক মনোভাব পোষা শুরু করেছিস তারা কিন্তু দিনশেষে একে অপরের সান্নিধ্যে সুখেই আছে। দূর থেকে সুখী মনে হলেই মানুষটা যেমন সুখী নাও হতে পারে, তেমনি দূর থেকে দেখতে দুঃখী হলেও অত দুঃখও তাদের নাও থাকতে পারে। মোদ্দা কথা হলো কোনো কিছুই বাহ্যিকভাবে বিচার করা ঠিক না। সংসার করতে গেলে অনেক কিছুই ঘটে, কেউ ঘটা করে সুখের গল্প করে তো কেউ দুঃখের। অন্যের বলা গল্প শুনে মনে বিদ্বেষ পোষণ করা তো সমাধান নয়। সবার গল্পও এক নয়। আমি বলবো তুই এসব বাদ দিয়ে মন দিয়ে সংসার কর। সব ঠিক হয়ে যাবে। তারপরও মনস্থির না হলে ফ্যামিলি কাউন্সেলিং কর। সাইকিয়াট্রিস্ট দেখা। জাওয়াদ দীর্ঘশ্বাস ফেলে ঘাড় নাড়ল। চলবে। গল্প কাটা কম্পাস। লেখনীতে আরশিয়া জান্নাত। সূচনা পর্ব।